এই পুরো আন্দোলনের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলা এবং আমি গত কয়েকদিনে দেখছি আরও বেশি আপনার তৎপরতা বেড়ে গেছে, তা সত্ত্বেও আপনাকে কেন বদলি করা হচ্ছে না? এই যে জুনিয়র ডাক্তাররা ধরুন অনেকে বলেন তাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাওয়া মানে রয়েছে আর কি, তা ওখান থেকে কি কোনোভাবে আর্থিক সাহায্য পান? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তাপসবাবু, এবার বোধহয় সময় এসেছে 1 বছর বাদে একটু নির্ভয়ে কথা বলা। আপনি এখনো বিশ্বাস করেন যে এই গোটা ঘটনা শুধু সঞ্জয় রায় নয় আর অন্যরা যুক্ত আছে? আমি একটা কথা বলেছিলাম যে সন্দীপ ঘোষকে এই দীর্ঘদিন ধরে আরজি করে রেখে দিয়েছে কে? শাসক দল। এবং সেই শাসক দলে শুধুমাত্র যে সন্দীপ ঘোষ অন্যপন্থী, মানে তার মানে তো ও তো তৃণমূলপন্থী, তো সিপিএম বা বিজেপির লোককে টর্চার করেছে তা নয়, কিন্তু ও কিন্তু নিজের দলের লোককেও টর্চার করেছে। আদালতের মনিটরে, প্রত্যক্ষ মনিটরে সিবিআই যে তদন্তটা করতে পারলো না, সেটার একটা তদন্ত হওয়া উচিত না? এই কেসটাকে ধামাচাপা দিতে সব দিক থেকে চেষ্টা করা হয়েছে, মানে কেন্দ্র থেকে রাজ্য বিরাট বড় বড় মাথা কাজ করেছে। আমার যদি মানে ওপিনিয়ন, এটা আমি হয়তো বলার পরে আমাদের বিভিন্ন ডাক্তারবাবুরা আমার পরে খেতে যাবে। এখনো কি ডক্টর সন্দীপ ঘোষ পাওয়ারফুল? সিবিআই অফিসার একজনের সাথে কথা বলার সুযোগ হয়েছিল, তো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা একটা এইরকম একটা ডাইনামিক ডিপার্টমেন্টে আই উইটনেস কেন পেলেন? তো বলছে আমরা পাইনি। আমি বললাম দেখুন, এই পাইনি মানে দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে ক্রাইমটা ওখানে ঘটেনি তাই কেউ দেখতে পায়নি, আর না হলে হচ্ছে অনেক অনেক কিছু জানে সেটা আপনারা বের করতে পারেননি। এই অভয়ের পরিবারের যিনি আইনজীবী ছিলেন তারা এই কেসটাকে ডুবিয়েছে। আপনার তাহলে মনে হয় রেপ করেছে সন্দীপ ঘোষই? সন্দীপ ঘোষ পারে না এমন কাজ তো নেই। অনেক ক্ষেত্রে কান পাতলে শুনতে পাই আরজি করের কোনো নার্স দিদি, তার কাছে নাকি কিছু ছবি আছে, যে ছবি গোপনে সিবিআইকে দেওয়ার কথা ছিল অথবা গোপনে সিবিআইকে দিয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরার এমন অনেক ছবি আছে যে ছবিগুলো প্রকাশ্যে আসছে না। কানাঘুষো তো অনেক রকম বেরিয়েছে, সব যে মিথ্যা হবে সেটাও নয়, সেটা কি যাচাই করে দেখা হয়েছে? সেখানে নার্সিং স্টাফদের উইটনেস হিসাবে রাখা হয়নি। কেন রাখা হয়নি? জুনিয়র ডাক্তাররা যারা এত মানবিকতার কথা কপচাচ্ছে, তারা তারা আপনাকে বাধ্য করছে যে একজন মুমূর্ষ রোগী, রক্তাক্ত রোগী, তিনি এসে পড়ে থাকবেন যতক্ষণ না কেস হবে, চিকিৎসা করবেন না। সব মিলিয়ে কোথাও মনে হচ্ছে না যে এখানে যদি আখেরে লাভ কিছু হয় শাসক, বিরোধী দল আর আপনার জুনিয়র ডাক্তারদেরই হলো? আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে শান্তনু সেন জীবনে 99% ভুল করেছে, তো জীবনে একটা ঠিক কাজ অন্তত করেছে অভয়ের পরিবার। ধরে নিলাম ময়না তদন্তে অজস্র অজস্র গরমিল আছে, কিন্তু একটা ক্লাসিক্যাল ডিটেকটিভ স্টোরিতে একটা কথা বলা হয়, অপরাধী কোনো না কোনো অপরাধের সূত্র ফেলেই যায়। ময়না তদন্তে এখনো সেরকম সূত্র রয়েছে? সিবিআই আমাকে যেটা বলেছিল যে ওর ব্যাগে বিভিন্ন ওষুধ টষুধ ছিল, মানে ওই ইউটিআই রিলেটেড। আমি দেখুন, আমি ডাক্তার, অন্তত পড়াশোনা করে এসেছি, কী হয় সেটা আমার অন্তত জানা আছে। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222 97756962237. আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি আর প্লাস নিউজ রুম। আর প্লাস নিউজ রুমে আজকে ডক্টর তাপস প্রামাণিক। নতুন করে আপনাকে পরিচয় করানোর কিছু নেই। আমরা প্রায় 10 মাস আগে বসেছিলাম, অর্থাৎ অভয়ার মর্মান্তিক ঘটনার 2 মাস বাদে আবার আপনাকে আমরা স্টুডিওতে পেয়েছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। তাপসবাবু, আপনি আরজি করেরই ছাত্র, আরজি করে দীর্ঘদিন হাউস স্টাফ হিসেবেও কাজ করেছেন এবং আপনি এই মুহূর্তে আরজি করেই কর্মরত চিকিৎসক হিসেবে আরজি করে কাজ করতে করতে এই পুরো আন্দোলনের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলা এবং আমি গত কয়েকদিনে দেখছি আরও বেশি আপনার তৎপরতা বেড়ে গেছে, তা সত্ত্বেও আপনাকে কেন বদলি করা হচ্ছে না? অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার আপনাকে বদলি করছে না কেন?
তাহলে কি কোথাও একটা শাসকের সঙ্গে একটা সেটিংও করে রেখেছেন? দেখুন, এটা অনেকে বলতে পারে, পিছনে অনেকে বলেওছে, আমি শুনেওছি। দেখুন, এই চাকরিটার জন্য আমার খুব একটা কিছু যায় আসে না, কারণ এর আগেও শুধু এই আন্দোলন প্রথমবার নয়, আমি চাকরি করা অবস্থায় এর আগে ডক্টর পরিবহ কেস এনআরএসে, সেই সময়ও আপনারা দেখতে পাবেন যে মিডিয়ার হেডলাইনে আমার ছবিটা ছিল। এবং যখন রিজাইন করা হয়, যে আরজি করের মাস রেজিগনেশন যেটা হেডলাইন হয়েছিল, সেখানেও কিন্তু আমার সই ছিল। এবং সেটা নিয়ে সবার মনে একটা প্রশ্ন জেগেছিল, বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশনের, যে এটা কি সব মানে অন্য কিছু গটাপের ব্যাপার আছে, কারণ বয়সটা তখন কম। আর সবাই মনে করে মেডিকেল কলেজে তো বড় বড় প্রফেসররাই রেজিগনেশন দেয়, তো এত বাচ্চা ছেলে কেন? অ্যাকচুয়ালি আমি হচ্ছে হেলথ সার্ভিস ক্যাডার, মেডিকেল কলেজে হচ্ছে এমইএস ক্যাডার বলে, মেডিকেল এডুকেশন সার্ভিস ক্যাডার, আর আমি হচ্ছে হেলথ সার্ভিস ক্যাডার। আর আমার যে হেলথ সার্ভিস ক্যাডার হিসাবে পোস্টিং হয়েছিল, সেই পোস্টিংটাই আমাদের দেখবেন যারা ডিস্ট্রিক্টে পোস্টিং আছে তাদের হচ্ছে সার্ভিস কোটা অ্যাভেল করে। আমি যেমন সার্ভিস কোটা অ্যাভেল করব না বলে আমি এই সিটি পোস্টিং নিয়েছিলাম। এটা অনেকেই জানে না, যার জন্য অনেকে অনেক মন্তব্য করে, কারণ আমাকে পোস্টিংটা দিতে গেলে সেই সিটি টু সিটি, এর বাইরে, তাও এক মেডিকেল কলেজ থেকে আরেক মেডিকেল কলেজ এই রকম। এবং হেলথ সার্ভিসের দেখবেন যারা ডিস্ট্রিক্টে আছে তাদের কিন্তু হেলথ সার্ভিস ক্যাডারদের ট্রান্সফার হয় না, এবং খুব অল্প সংখ্যক হেলথ সার্ভিস ক্যাডার মেডিকেল কলেজগুলোতে থাকে। আর তাছাড়াও আমি 8 থেকে 9 বার এর আগে রেজিগনেশন জমা দিয়েছি। 8 থেকে 9 বার পদত্যাগ করতে আমি চেয়েছেন? জমা দিয়েছি, কারণ বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিস্থিতিতে আমার মনে হয়নি। এবং এই যখন সন্দীপ মানে ঘোষের আপনি কি team তাহলে এসেছিল- পদত্যাগ পত্র নিয়েই ঘোরেন নাকি? না, আমার কলেজে? সবসময়, আমাকে যেমন অনেকেই বলেছে যে তোমাকে ডাকা হচ্ছে না, ডাকলে কি করবে? আমি বললাম ডাকলে ডাকতে পারে, আমার ব্যাগে তো রেজিগনেশন লেটার সবসময় লেখাই থাকে। আমি বলবো কথা বাড়িয়ে তো লাভ নেই, আপনি এটা অ্যাকসেপ্ট করুন, সাইন করে দিলে আমি চলে যাবো, আমার কোনো অসুবিধা কিছু নেই। কারণ এই চাকরিটা নিয়ে এমন কিছু আমার যে বিশেষ কিছু লাভ হয় তা নয়, করছি ঠিক আছে, এর বাইরে আমি যদি অন্য কিছু করি, আমার যেটুকু অন্তত আমি জানি, যেটুকু অন্তত শিখেছি, সেটুকু আমার অসুবিধা হবে না। আর আমার জীবনে খুব বেশি ডিমান্ডও নেই, চাহিদাও কিছু নেই, এখনও পর্যন্ত নর্মাল লাইফ লিড করি। তো আমার ওই মানে গাড়িও নেই, বড় বাড়িও নেই, ওই অটো, ট্রেন, বাসে যাতায়াত করি, তো আমার সেরকম কোনো অসুবিধা নেই। এই যে জুনিয়র ডাক্তাররা ধরুন অনেকে বলেন তাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাওয়া মানে রয়েছে আর কি, তা ওখান থেকে কি কোনোভাবে আর্থিক সাহায্য পান? দেখুন, আন্দোলনে কাউকে সাপোর্ট করেছি মানে এই ধরনের কথাবার্তা, হ্যাঁ, অনেকে আমাকে অফ দ্য রেকর্ড এরকম জিজ্ঞাসাও করেছে যে আপনি ওদের হয়ে ডিপেন্ড করেন, আপনি কিরকম পেয়েছেন। তাই আমি বললাম, দেখুন, ওরা যে আন্দোলন প্রথম থেকে করছে, ওরা যখনই কোনো আন্দোলন করেছে, আমি সেই আন্দোলন, আমাকে কেউ ফোন করে বলেও নি, বা ওরা কোনো যখন ডিসিশন নেয় সেই ডিসিশন কমিটিতেও আমি থাকি না। ওদের কে সিদ্ধান্ত নয়, কী সিদ্ধান্ত নয়, কোথায় অনুষ্ঠান ওখানে হবে, তো 4টে বাম দল আছে। দেখুন কে কি করলো, আমি শুধু একটা জিনিস জানতাম যে অভয়ের বিচার হওয়াটা জরুরি। আমি সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন দেখি, আমি সেখানে গিয়ে উপস্থিত হই। আমি কখনো দলও দেখি না, কিছু দেখি না, সেখানে কিন্তু যাই। কিন্তু কিন্তু আমি জানি আপনি একটা ডাক্তার ফ্র্যাটার্নিটি আছে, জুনিয়র ডাক্তারদেরও আপনি নিশ্চয়ই সমর্থন করবেন এবং তাদের হয়েই আপনি বলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার কোথাও মনে হয় না এই জুনিয়র ডাক্তার, ওখানে তো 4টে বাম দল আছে, এই 4টে বাম দল তাদের মতো করে কাজ করছে, অভয়ার জন্যই তো মানুষের এত সমর্থন, অভয়ার মৃত্যুর বিচারের জন্যেই, তার অস্বাভাবিক মৃত্যু এবং ধর্ষণের যে বিচার, সেই বিচার পাওয়ার জন্যই তো এত কিছু। সেখানে তো কোটি কোটি টাকা উঠেছে, এটা তো মানুষ ভালোবেসে দিয়েছে যাতে প্রতিবাদটা হয়। সেই ডাক্তাররাই তো প্রতিবাদ করলেন না, এবং যেভাবে আমি দেখছিলাম হাত জোর করে, এবং একটি মাত্র মেয়ে মনীষা ঘোষ, সম্ভবত ডক্টর মনীষা ঘোষ, তিনি ছাড়া, তিনি বীরাঙ্গনা, তাকে আমার কুর্নিশ স্যালুট, তাকে আমি দেখিনি কখনো, তিনি ছাড়া তো আর সবাই তো কীরকম একটা প্যানে টাইপের এবং মিটমিটে টাইপের, সবাই নিজেদের কথা বলছে, সবাই নিজেদের ভালো চাইছে। এমনকি অভয়ার বাবা মা, তারা তো এখন ঘুরে বেড়াচ্ছেন, জুনিয়র ডাক্তাররাও যাচ্ছেন না। সব মিলিয়ে কোথাও মনে হচ্ছে না যে এখানে যদি আখেরে লাভ কিছু হয়, শাসক, বিরোধী দল আর আপনার জুনিয়র ডাক্তারদেরই হলো? দেখুন, আমার এই আন্দোলনের যে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, মানে আমি যেটুকু বুঝেছি যে আলটিমেট অভয়ের বিচারটা হয়নি, মানে এখনো পর্যন্ত সুবিচার পায়নি। এবং আমার প্রথম দিন থেকে, দেখুন, আমি কখনো কে কোন পার্টি করলো এটা আমি কখনো ভাবিনি যে ওখানে এই দল আছে বলে আমি যাব না। আমি একটা জিনিস মনে করেছিলাম, বা সেই সময় আমি নিজেও, আমার পার্সোনালি যখন জিজ্ঞাসা করা হয়েছিল, আমি একটা কথা বলেছিলাম যে সন্দীপ ঘোষকে এই দীর্ঘদিন ধরে আরজি করে রেখে দিয়েছে কে? শাসক দল। এবং সেই শাসক দলে শুধুমাত্র যে সন্দীপ ঘোষ অন্যপন্থী, মানে তার মানে তো ও তো তৃণমূলপন্থী,
তো সিপিএম বা বিজেপির লোককে টর্চার করেছে তা নয়, কিন্তু ও কিন্তু নিজের দলের লোককেও টর্চার করেছে। এবং তখন কে বিরোধী বলে তো আরজি করে কিছু নেই, যে সিপিএম আছে, আপনার বিজেপি আছে, কেউ নেই। টিএমসির লোকই আছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে সেখানে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কে ছিল? তৃণমূলেরই সাংসদ শান্তনু সেন, ডক্টর শান্তনু সেন। তার মেয়ে তখন পড়ছে, তারা পর্যন্ত দেখুন এখন harassment হয়েছে। ডক্টর শান্তনু সেনের কি হ্যাঁ, অবস্থা, দেখুন, রাজ্যপাঠ হারিয়ে এখন তিনি কোথায় চলে গেছেন? দেখুন, হয়তো তর্কের খাতিরে আপনি বলতে পারেন, আমার যেটা মনে হয় যে তৃণমূলের বিভিন্ন নেতার নামে বিভিন্ন অভিযোগ। আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে শান্তনু সেন জীবনে 99% ভুল করেছে, কিন্তু জীবনে একটা ঠিক কাজ অন্তত করেছে, অভয়ের প্রতিবাদ। আর সেই জন্যই কিন্তু শাসক দল তাকে সরিয়েছে। হয়তো অন্য কারণ ছিল সরানোর, কিন্তু সেটার জন্য কোনোদিন সরায়নি, সেটা আমি জানি না, তর্কের খাতিরে যদি আমি ধরে নিই। কিন্তু একটা প্রতিবাদ যেটা সঠিক কাজ করেছে সেটার জন্যই কিন্তু সরতে হয়েছে। এবং সন্দীপ ঘোষের জন্য, সন্দীপ ঘোষ কিন্তু টর্চার এই তার মেয়েকেও। এখনো কি ডক্টর সন্দীপ ঘোষ পাওয়ারফুল? দেখুন, পাওয়ারফুল, এই যে পাওয়ারফুল ব্যাপারটা, সেটা তো অবভিয়াসলি আপনি যদি মানে কেসটা নিয়ে ভাবেন যে করাপশানের কেসটা, দেখুন করাপশনের কেসটা আলিপুর কোর্টে চলছে। আমাদের সিবিআই তো সেই সারদা নারদা থেকে যে সেটিং তত্ত্ব, সেটা তো এখনও চলছে। অভয়া কেসটাও যেরকম চলছে, সিবিআই যে তদন্ত করছে, এটা তো অত্যন্ত মানে কি বলবো, মানে লজ্জাজনক, মানে সিবিআইয়ের ভূমিকা। এবং এই যে ইয়েটা শুরু হলো, সবে ট্রায়াল শুরু হয়েছে। আপনি হয়তো জানবেন যে আলিপুর কোর্টে যখন ট্রায়াল শুরু হয়, ট্রায়াল শুরুর দিনে সেখানে দেখা যাচ্ছে কমপ্লেন লেটারটাই সিবিআই নিয়ে উপস্থিত হয়নি। আপনার কি মনে হচ্ছে সিবিআই মানে সবচেয়ে বেশি ক্ষতি তো সিবিআই করেছেন, অভয়ের বাবা মাই বলছে? দেখুন, কলকাতা পুলিশ যদি 4-5 দিনে তদন্তটা ঢাকে, আর সিবিআই গোটা 300 এই বাকি যে দিনগুলো আছে সেই বাকি দিনগুলোই তদন্তটা ঢেকে দিয়েছে। এটা আপনার কি মনে হচ্ছে? কারণ অভয়ের বাবা তিনি তো সরব হয়েছেন, এটা কি টাকা পয়সা অর্থ দিয়ে হলো, নাকি এটা কেউ ব্যাচমেট দুজন সেই জন্য হয়ে গেল? দেখুন, IPS এর মধ্যে দেখুন এই জিনিসটা তো থাকে। আগের দিন আমাদের লোয়ার কোর্টে, শিয়ালদা কোর্টে আইনজীবী মিস্টার ফিরোজ এডুলজি এটা তুলেছিলেন যে তদন্তকারী অফিসার আইপিএস সম্পদ মিনা এবং আগের যে বিনীত গোয়েল এক্স কমিশনার ছিলেন, দুজন সেম ব্যাচমেট। এবার এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো থাকেই। এবং তাছাড়াও এদের হাতরাস কেসেও যে এই দুজন অফিসারের তদন্তের ভূমিকায় কিন্তু বিভিন্ন কন্ট্রোভার্সি রয়েছে। আপনার কি মনে হয় আদালতের মনিটরে, প্রত্যক্ষ মনিটরে সিবিআই যে তদন্তটা করতে পারলো না, সেটার একটা তদন্ত হওয়া উচিত না? তো অবশ্যই এদের এগেনস্টেই তো তদন্ত হওয়া উচিত। এই যে সীমা পাহুজা বা সম্পদ মিলারে যে তদন্ত করছে না, তদন্ত ধামাচাপা দিতে এসছে, এদের এগেনস্টেই তদন্ত হওয়া উচিত। এরা কেন তদন্তটা করলো না? এবং হাইকোর্ট এবং শিয়ালদা কোর্টে যদি এদের হিয়ারিং দেখা যায়, শিয়ালদা কোর্টে এরা স্ট্যাটাস রিপোর্ট জমা দেয়, দেখবেন পরপর যে স্ট্যাটাস রিপোর্টগুলো আছে, আমি নিজেও পড়ে দেখেছি, ওরা 1 নম্বরের পয়েন্ট 4 নম্বর, 4 নম্বরের পয়েন্ট 9 নম্বর, এটা ঘুরে ফিরে ওরা লিখে দেয়। এর বাইরে ওরা কিচ্ছু করে না। এবং এই যে দেখুন, যখন সুপ্রিম কোর্টে হিয়ারিংটা চলছিল, তখন চিফ জাস্টিস কি বললেন, যে দ্য রিপোর্ট ইজ ভেরি ডিস্টার্বিং। একজন সিভিক ভলেন্টিয়ার এই কেসটাই মানে অ্যাকিউজড, এইটা দেখে দেশের প্রধান বিচারপতি এইরকম বিস্মিত হয়ে গেল। এবং সবথেকে বড় ক্ষতি, দেখুন আমি আদালতের প্রতি সম্মান জানিয়েও বলছি, সেদিনই কেসটা নষ্ট হয়েছে যেদিন হচ্ছে এই কেসটা সুপ্রিম কোর্ট হাতে নিল। আজও মানে আপনি 18 অগস্টের পর থেকে, অর্থাৎ সুপ্রিম কোর্ট কেসটা নেওয়ার পর থেকে আপনি বলছেন কেসটা ঢিলে হয়ে গেল। হাইকোর্টের প্রধান বিচারপতি টি শিবজ্ঞানম মহাশয়, উনি অত্যন্ত তৎপরতার সাথে কিন্তু এই কেসটাকে সিবিআই এর হাতে দিয়েছিলেন। অসাধারণ, এবং মানে সেটা কলকাতা হাইকোর্ট যেভাবে এগোচ্ছিল, এবং প্রথম দিন আমার পার্সোনালি আমি যেটুকু জানি, সেই দিনই কলকাতা পুলিশকে ফাইল হ্যান্ডওভার করতে হয়েছে সিবিআইকে। এবং সিবিআই বড় অফিসাররা কিন্তু ছিল না, এখানে যারা ছিল তারা লোকাল অফিসাররা, তারা কিন্তু টালা থানায় যেতে বাধ্য হয়েছিল, এতটাই তৎপরতা দেখিয়েছিল। কিন্তু একটা ছুটির দিনে হঠাৎ করে সুপ্রিম কোর্ট এরকম দায়িত্ব নিয়ে কেসটাকে তুলে নিল। তারপর দেখুন আজও আর কিন্তু হিয়ারিং হয় না। এখন কেউ বলবে এটা তো হাইকোর্টে এসছে না, যে ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করলো, সেটার কি হলো? আজ পর্যন্ত কিছু হয়েছে? তার কি আপডেট? সুপ্রিম কোর্ট প্রথম প্রশ্নটাই হচ্ছে অভয়ার মানুষ বিচার চাইছে, সেখানে একটা বৃহত্তর জায়গা। আমরা সবাই জানি প্রত্যেকটা রাস্তায়, ভারতবর্ষের প্রত্যেকটা রাস্তায় আলো থাকা দরকার, কিন্তু একটা ছিনতাই হয়েছে বলে প্রথমে একটা কমিশন করে আমি গোটা ভারতবর্ষে আগে রাস্তায় আলো করি, যাতে ছিনতাই না হয় আলোর অভাবে, সেটা নিয়ে তো প্রশ্ন আছে। কোথাও কি মানে আপনার মনে হচ্ছে অসংখ্য চন্দ্রবোড়া, কেউটের সাপ, তারা সব ঢুকে পড়লো এই? দেখুন, এই কেসটাকে ধামাচাপা দিতে সব দিক থেকে চেষ্টা করা হয়েছে, মানে কেন্দ্র থেকে রাজ্য,
বিরাট বড় বড় মাথা কাজ করেছে। আমার যদি মানে ওপিনিয়ন, এটা আমি হয়তো বলার পরে আমাদের বিভিন্ন ডাক্তারবাবুরা আমার পরে খেপে যাবে। না এমনি আমি- আপনি সৎ মানুষ। তো- আমি জানি আপনার বোধহয় ইএমআই মানে এমন অবস্থা যে আপনার মাসের মায়না দিয়ে ইএমআইও বাউন্স করছে। হ্যাঁ, সেটা তো হচ্ছে, মানে আমি কিছু খুব করার নেই। অবাক হয়ে গেছি যে এই যুগেও, বিশেষ করে অভয়ার এত বড় ফান্ড আসার পরেও দুস্থ ডাক্তার হিসেবে, চিকিৎসক হিসেবে একটু তো আপনাকে না, দেখা উচিত ছিল। আমি দেখুন, টিল নাও আমাকে এই কথাটা কেউ বলতে পারবে না, কারণ আমি কোনো কমিটিতে থাকিও না, কোনো কমিটির মেম্বারও নই, আমাকে কেউ বলতে পারবে না। ইভেন আমি যে এত শো করেছি সেখানে কোথাও লেখা নেই এই গ্রুপের সদস্য, এই গ্রুপের মেম্বার। না তাপসবাবু, আমি আপনাকে সম্মান করি কেন জানেন? আপনি একমাত্র চিকিৎসক গুটি কয়েক চিকিৎসকদের মধ্যে, অভয়ের বাবা মা তাদের সঙ্গে সর্বত সময় আপনারা আছেন। সুতরাং আপনি আছেন এবং অনেকে এত বড় বড় কথা বলছে, নন্দনে গিয়ে পুরস্কার নিচ্ছে, অমুক বাম দল তমুক বাম দল, বিরাট সব অতি বাম হয়ে গেছে, তারা কিন্তু কেউ নেই। তারা কিন্তু অভয়ার নাম, ইন দ্য নেম অফ অভয়া তারা কিন্তু করে খাচ্ছে। কোটি কোটি টাকা উঠেছে, মানুষ ভালোবেসে দিয়েছে। আমি দেখেছি, আমি তো দিনের পর দিন রাতের বেলায় ছিলাম, আমি দেখেছি। আমি আপনাকে এই দোষে দুষ্ট করতে পারছি না, যে কারণে আপনাকে ডেকে এনেছি, কারণ আপনাকে আমি বিশ্বাস করি। এই কারণে আমি বিশ্বাস করি, দেখুন সাংবাদিকরা তো ঝট করে বিশ্বাস করে না। এখনো পর্যন্ত আমি জানি না, এখনো পর্যন্ত ডক্টর তাপস প্রামাণিক আপনি এই আন্দোলনটার মধ্যে রয়েছেন এবং আরজি করে, মানে বাঘের ঘরে ঘোগের বাসা আর কি, আপনি সেই ঘোগ হয়ে বসে আছেন আরজি করে, এবং আপনার যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে কাটতে হচ্ছে আমি জানি। মানে অভিমন্যুর মতো অবস্থা, চক্রব্যূহের মধ্যে বসে আছেন, আমি সব বুঝতে পারি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তাপসবাবু, এবার বোধহয় সময় এসেছে 1 বছর বাদে একটু নির্ভয়ে কথা বলা। আপনি এখনো বিশ্বাস করেন যে এই গোটা ঘটনা শুধু সঞ্জয় রায় নয়, আর অন্যরা যুক্ত আছে? এটা তো প্রথম দিন থেকেই চিৎকার করে বলেছি, একা এই ধরনের ক্রাইম করা সম্ভব নয়। এবং যে সমস্ত সায়েন্টিফিক রিপোর্ট, আমি যেহেতু কেস হিয়ারিং চলছে সেই জন্য আমি এই টেকনিক্যাল যে জিনিসগুলো সেগুলো এখানে ডিসক্লোজ করতে পারবো না, কিন্তু আমি এটুকু বলতে পোস্টমর্টেম পারি, রিপোর্টটাই তো ভুল ছিল। পোস্টমর্টেম রিপোর্টে তো অসংখ্য গন্ডগোল আছে। প্রথম দেখুন, যদি বলি 1 ঘন্টা 10 মিনিটে পোস্টমর্টেম, তড়িঘড়ি তাকে পুড়িয়ে দেয়, এবং সেই রিপোর্টের ভেতরেও অনেক রকম সমস্যা আছে। না তাপসবাবু, আমার এখানেই প্রশ্ন। হ্যাঁ আমি মানছি একজন কাউন্সিলর, একজন নেতা তড়িঘড়ি গিয়ে পুড়িয়ে দিচ্ছে, পোস্টমর্টম যে ডাক্তার করছে তড়িঘড়ি ডাক্তার যে করে হোক চাপা দেওয়ার চেষ্টা করছে। পরের দিন সকালবেলায় ফরেন্সিক বিরাট বিশেষজ্ঞ অধ্যাপক তিনি পৌঁছে যাচ্ছেন, আইনজীবী পৌঁছে যাচ্ছেন, যার বর্ধমানে যাওয়ার কথা ছিল গাড়ি ঘুরিয়ে আরজি করে ঢুকে যাচ্ছেন, এবং ক্রাইম জোনের বাইরে নাকি সবাই ফিতে দিয়ে মেপে বাইরে দাঁড়িয়ে দেখছিল। আমি সব মেনে নিচ্ছি, আজগুবি কথাবার্তা সব মেনে নিলাম, কিন্তু কোথাও আপনার মনে হচ্ছে না, মানে আমি একদম বলছি এর জন্য তো পার্টি পলিটিক্স, বিরাট মার্কস লেনিন, সনাতনী মামার মানে অন্য কিছু আদর্শ, সাধারণ খেটে খাওয়া মানুষের আদর্শ, কোনো রঙের দরকার হয় না। আমার তো মনে হয় একজন সাচ্চা, যে কোনো সাচ্চা মানুষ, সে তিনি যে পার্টি করুন, তৃণমূল করুন, বিজেপি করুন, সিপিএম করুন, মাওবাদী হন, গণধর্ষণের মতো এই ধরনের ঘটনাকে সমর্থন করছে রাজনৈতিক দলগুলো, প্রত্যক্ষ না হোক পরোক্ষভাবে। এটা আপনাকে অবাক করে দেয় না? দেখুন, এখানে তো সবার ভূমিকা অত্যন্ত খারাপ। কোনো দলকেই, মানে কোনো দলই এর দায় এড়াতে পারে না। প্রথমত শাসক দলে তাদের তো বলার কোনো কিছু নেই, এবং আমাদের রাজ্যের যে প্রধান বিরোধী দল তাদের যে দায়িত্ব নেওয়া উচিত ছিল সেই দায়িত্ব কিন্তু তারা সেভাবে নেয়নি। তারা যদি এইটাকে আন্দোলন করতে পারতো ঠিকঠাক করে, তাহলে কিন্তু একটা জায়গায় আসতো। বা এই যে সিবিআই তদন্ত করছে না ঠিকঠাক করে, সেক্ষেত্রে কি কেন্দ্র সরকার কোনো রকম হস্তক্ষেপ করেছে? বা তার মা বাবা দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখাই করেননি, বারবার দেখা করার জন্য বলেছেন, অথচ তারা দেখা করেন না। ইভেন তারা যে এই পশ্চিমবঙ্গে আসছে, এসেও একবারই শুধুমাত্র এই লাস্ট একটু কথা বলেছে, তাছাড়া তো কিছু বলেনি। যেখানে গোটা বিশ্ব নড়ে উঠলো, কিন্তু আমাদের কেন্দ্র সরকার তাদের কানে আওয়াজ পৌঁছালো না। বিশেষ করে আমাদের নরেন্দ্র মোদী আর অমিত শাহজি, এদের কিন্তু মনের ভেতরে অন্তত নাড়াটা দেয়নি, আমার যেটুকু মনে হয়েছে। যদি তাই হতো, এই লাস্ট কয়েকদিন আগেও ওর মা বাবা কিন্তু দিল্লিতে গেছিল, সেখানে দেখা করার জন্য চেষ্টা করেছিল। না প্রধানমন্ত্রী, না হচ্ছে আপনার হোম মিনিস্টার, না রাষ্ট্রপতির কারোর গোটা 1 বছরে কিন্তু সময় হয়নি যে এই পরিবারটার কথা শোনার। যেখানে এসে অন্তত অনেক সময় দেখা করে, তারা এতবার তারপরেও পশ্চিমবঙ্গে এসছে,
বা তারা নিজের থেকে দরবার করেছে যে আমরা দিল্লি গিয়ে দেখা করব, আজ পর্যন্ত কিন্তু সময় দেয়নি। এর থেকে তো খারাপ কিছু আর হতে পারে না। তো প্রধান বিরোধী দল, তাদের ভূমিকা অত্যন্ত খারাপ। এই যে মানুষ যে সেটিং তত্ত্ব বলে, সেটা তো একদমই, এটা তো প্রমাণ করে দেয় যে সেটিং তত্ত্ব ছাড়া এটা কি করে সম্ভব। ঠিক ঠিক সেরকমভাবে আমাদের এখানে যারা বামপন্থী, আমি কমিউনিস্ট বলবো না, বামপন্থী, কমিউনিস্ট হওয়া এত সোজা না, যারা বামপন্থী তারাও তো একই জিনিস করেছে। যখনই কেউ আসছে আন্দোলন মঞ্চে, তারা মনে করছে আন্দোলন মঞ্চটা অভয়ার নয়, তারা মনে করছে এই আন্দোলন মঞ্চটা তাদের কেনা পারিবারিক একটা সম্পত্তি, তারা গো ব্যাক বলে তাড়িয়ে দিচ্ছেন সাংসদ বা যারা আসছেন। কোথাও মনে হয়েছে যে ভেতর থেকেও সাবোতাজ করেছে। দেখুন, এটা সব দিক থেকেই ব্যাপারটা হচ্ছে, যখন আন্দোলনটা চলছিল তখন সেখানে কাশ্মীর মাঙে আজাদি, আবার দেখা যাচ্ছে যে বিরোধী দলের কিছু নেতা, সেটা বিজেপির ছিল, কংগ্রেসের ছিল। তো তার জন্য আমি যখন বিশেষ করে আমার সোশ্যাল মিডিয়া বা আমাদের আরজি করে ডাক্তারদের গ্রুপে পোস্ট করেছিলাম, আমাকে কিন্তু জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। আমার কিছু করার ছিল না। জুনিয়র ডাক্তার আপনাকে ঘেরাও করেছিল কেন? সেটা ঘেরাও করেছিল অন্য একটা কারণে, কারণ আমি যখন এমার্জেন্সিতে ডিউটি অবস্থায় ছিলাম, দুটো পেশেন্টকে পুলিশ কেস বলেছিলাম খারাপ আছে, পাঠিয়ে দিয়েছিলাম যে আগে ট্রিটমেন্ট হোক, তারপরে পুলিশ কেস হবে। তো যথারীতি সেই পেশেন্ট কিন্তু অলরেডি স্বাস্থ্য ভবনে কমপ্লেনও করেছিল সেই নিয়ে, এবং আমি সেখানে লিখে দিয়েছিলাম যে তারা পেশেন্ট যখন ফেরত আসে যে তারা ট্রিটমেন্ট করতে ডিলে করেছে, এই লায়াবিলিটি সিস্টারের দোষ, কারণ সে টিকিট রিসিভ করেনি। এবং দুর্ভাগ্যক্রমে আমাদের ডাক্তারবাবুরা আমাকে সে ঘেরাও করে ধরে সেই দিনের পার্টিকুলার ডে। এবং সবথেকে অবাক করা বিষয়, পরের দিন যেটা মানে দেখা যায়, জুনিয়র ডাক্তাররা যারা এত মানবিকতার কথা কপচাচ্ছে, তারা তারা আপনাকে বাধ্য করছে যে একজন মুমূর্ষ রুগী, রক্তাক্ত রুগী, তিনি এসে পড়ে থাকবেন যতক্ষণ না কেস হবে, চিকিৎসা করবেন না। করেনি, সেই সময় করেনি। এবং মানে এরাই আবার তো রাস্তায় নেমেছিল ধর্ষণের না, বিরুদ্ধে। এই যে কজন আমাকে ঘেরাও করেছিল তারা আমাকে কেউ মারতেও গেছিল, দুজন। তারা কোনোদিন আমি অন্তত রাস্তায় নামতে দেখিনি। আমার সব থেকে অবাক লেগেছিল, পরের দিন যখন সুপার অফিসে মিটিং হয়, সবাই মিলে দেখলাম তখন জেডিএফেরই যারা সিনিয়র নেতৃত্ব ছিল তারাও তখন গেছিল। তারা হয়তো খুব কিছু না বললেও বলেছে। তো তারা যখন আমাকেও জিজ্ঞাসা করেছিল, আমি বললাম তোমরা যে বিষয়টা নিয়ে এদের পক্ষ নিলে, সংগঠন আছে, এটা ঠিক করলে না। তার কারণ হচ্ছে, আমি এখানে, তোমরা স্টুডেন্ট, আমার সেম বয়সী হলেও আমি একজন অফিসিয়াল পার্সন, আমাকে ওরা করতে পারে না লিগালি। এটা যদি কোনো কিছু আমাকে ঘেরাও করার দরকার হয়, আমি যদি কোনো ভুল করেও থাকি, তাহলে সেটা সুপার স্যার বা প্রিন্সিপাল স্যারকে জানাতে হবে। তারা আমার এগেনস্টে এনকোয়ারি কমিটি করে পানিশমেন্ট দিতে পারে। তা এদের লাইসেন্সগুলো বাতিল করার চেষ্টা করছেন না কেন? দেখুন, এটা না, এরা তো ডাক্তার নয়। এটা যদি আজকে এমন কোনো দেশ হতো যে দেশে মানবিকতাকে, পৃথিবীর বিভিন্ন দেশ আছে যে দেশগুলোতে মানবিকতাকে প্রথম রাখা হয়, তারপর সব কিছু। দেখুন, এনকোয়ারি কমিটি বসানোর, এবং আমি এফআইআর করার ডিমান্ড করেছিলাম, ইনস্টিটিউশনাল এফআইআর করার ডিমান্ড, কিন্তু জানিনি তো আরজি করে একটা এনভায়রনমেন্টের এই মোমেন্টে সমস্যা আছে, সেক্ষেত্রে বিভিন্ন সংগঠনের চাপ আছে, বুঝতেই মানে পারছেন। আপনি বলছেন যে আরজি করে এখন এফআইআর হবে না, মানে একটা দুটো খুন হলে, লাশ পড়ে গেলে এফআইআর করা যাবে না? এবার দেখুন, সেটা আমার সময় হয়নি। আমি এমএসভিপি স্যারকে আমি লেটারও দিয়েছিলাম যে আমি এরপরে কিন্তু হাইকোর্টে মুভ করবো। আমি ওয়েট করে আছি, বেশ কয়েক মাস হয়ে গেল, দেখা যাক। যদি না করে, আমি টাইম দিচ্ছি, কারণ পার্টিকুলার একটা টাইম তো দেওয়া উচিত। যদি কোনো পদক্ষেপ না নেয়, আমি হাইকোর্টে সেটা মুভ করব। শুধু টাইমটা নিচ্ছি যে দেখা যাক এর ভিতরে কিছু হয় কিনা। তারা আমাকে কালকেও অথরিটি জানালো যে তারা চাপ দিয়েছে আমার এগেনস্টে অ্যাকশান নেওয়ার জন্য। তাই বললাম ভিডিও, এবার এমএসবি স্যারও দেখেছেন যে ভিডিওটা তো দেখেছেন, আমাকে জুনিয়র দুজন ডাক্তার মারতে আসছে, এবং সেটা পরবর্তীকালে একটা বড় সাপোর্ট তাদের পিছনে কাজ করেছে। তো স্বাভাবিকভাবে একটা অথরিটিও চাপে থাকে, সেখানে তাদেরও কিছু করার মানে নেই। এই জুনিয়র ডাক্তাররা বাম না শাসক, কোন দিকে? এখন দেখুন, কে কোনটা, আমি আসলে এইটা নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নই, কারণ কারোর আইডেন্টিফিকেশন দেওয়াটা আমার উচিত নয়। আমি এটুকুই জানি যে তারা অভয়ের জন্য রাস্তায় নেমেছিল, আমি তাদের সাপোর্ট করেছিলাম। এবং আমি যেদিন ঘেরাও হয়েছিলাম, আমার খারাপ লেগেছিল যে তারা কেন এই গুন্ডা মার্কা দুজন জুনিয়র ডাক্তারকে সাপোর্ট করতে এরা কেন এলো। তারপরেও কিন্তু আমি তাদের সাপোর্ট করেছি। আমি সাপোর্ট করি না এরকম নয়, কারণ অভয়ের কেসে সমস্ত কিছুর জন্যই আমি কম্প্রোমাইজ করতে রাজি। এটা নয় যে আমার সাথে একটা পার্সোনাল ইস্যু হয়েছে তার জন্য আমি তাদের প্রতিবাদ সবাই থাকবো না বা তাদেরকে সাপোর্ট করবো না, এটা নয়। আমি এখনও সাপোর্ট করি। তাপসবাবু, আমি যতজন চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, এমনকি জুনিয়র ডক্টরদের সঙ্গে কথা বলেছি, প্রত্যেকে একটা বিষয় একমত, সেটা হচ্ছে যে গণধর্ষণ করা হয়েছে, সঞ্জয় রায় একা করেনি, এবং নিষ্ঠুরভাবে তাকে খুন করা হয়েছে। এতজন ডাক্তার যে কথা বলছেন,
এবং একটা পোস্টমর্টম রিপোর্ট রয়েছে, সেই রিপোর্টের অসংখ্য অসঙ্গতি রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কেউ কেউ তো ক্ষতিও করে দিয়েছে একটু বেশি বলতে গিয়ে। মানে আমি বলতে চাইছি তারা ঠিকই বলছেন, কিন্তু একটু বাড়িয়ে বলতে গিয়ে তো তারা হাস্যকর কথাবার্তা বলে ফেলেছে। তাতে কি ক্ষতি হলো কিছুটা? দেখুন, সেটা তো একটা মিডিয়াতে বা বিভিন্ন শাসক দলের বিভিন্ন যারা নেতা আছে তারা এখনো পর্যন্ত ডিবেটে বসলে একটা জিনিসকে নিয়ে আপনি কিছু একটা বলতে যাবেন, সেই কথাটা বলবে। এবং যেটা আপনি বলতে চাইছেন আমি আর ওটা মুখে আনতে চাইছি না। এবং আমরাও সোশ্যাল মিডিয়ায় পেজে এসে ওই একটা কমেন্ট দিয়েই আমাদেরকে সবসময় চাপানোর চেষ্টা করা হয়। বেসিক্যালি এখন তিনি বলেননি বলেই আমি আর নাম এইগুলো আনতে চাইছি এই যে সোশ্যাল মিডিয়াতে যারা বলছেন তারা দেখুন সবাই তো ধরুন তাদেরও তো মধ্যে অনেক ধরনের ভাগ আছে, কিন্তু অবাক লাগে না একজন চিকিৎসক একজন তরুণীকে গণধর্ষণ করে খুন করা হয়েছে, অথচ এটা চাপা দেওয়ার জন্য আমি তো এই রাজনীতিবিদদের ছেড়ে দিলাম, মানে আমি গেরুয়া, সবুজ, তারপর আপনার ওই লাল, এদের ছেড়েই দিলাম। এই যে প্রচুর মানুষ বলেন হ্যাঁ আপনি কি জানেন, এই আপনার মনে হয় না তার মানে কি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে একটা ধর্ষকামী মনোবৃত্তি আছে? না, দেখুন, যখন একটা ক্রাইম ঘটেছে এই ক্রাইমটায় সিবিআই আই উইটনেস পায়নি। আমার সিবিআই অফিসার একজনের সাথে কথা বলার সুযোগ হয়েছিল, তো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা একটা এইরকম একটা ডাইনামিক ডিপার্টমেন্টে আই উইটনেস কেন পেলেন না? তো বলছে আমরা পাইনি। আমি বললাম দেখুন, এই পাইনি মানে দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে ক্রাইমটা ওখানে ঘটেনি তাই কেউ দেখতে পায়নি, আর না হলে হচ্ছে অনেক কিছু জানে সেটা আপনারা বের করতে পারেননি। তো সেই বের করার দায়িত্ব তো ইনভেস্টিগেটিং এজেন্সির দায়টা থাকে। তাহলে তারা আরজি করে ওই রকম একটা ডিপার্টমেন্টে, যেখানে এটা তো এমন নয় যে কোনো একটা প্রাইমারি হেলথ সেন্টার যে রাতের বেলায় পেশেন্ট কম থাকে অনেকটা, সেখানে থাকে না, এখানে এটা সবসময় মুভমেন্ট হচ্ছে। এবং আপনি যদি জাস্ট একটা রিপোর্ট আমি বলছি, সিসিটিভি রিপোর্ট, সেখানে 60টার উপরে মুভমেন্ট পাওয়া গেছে। এবং সেই মুভমেন্ট আপনি যদি দেখেন সেটা সিবিআই ডেসক্রিপশান দিয়েছেন, সেই ডেসক্রিপশানে দেখবেন যে সঞ্জয় রায়কে দুবার আইডেন্টিফাই করা গেছে, ঢুকছে বেরোচ্ছে। এবং কে আইডেন্টিফাই করেছে? একজন এএসআই অনুপ দত্ত। সেই অনুপ দত্তটাকে সে আদার সাসপেক্ট, যে হচ্ছে এই সঞ্জয় রায়কে আরজি করে পাঠিয়েছিল, তাহলে তাকে দিয়ে আইডেন্টিফাই করলো। আরজি করের আর কেউ কিন্তু আইডেন্টিফাই করেনি। আর বাকি যে মুভমেন্টগুলো, সেই মুভমেন্টগুলো লেখা আছে কুড নট বি আইডেন্টিফাইড। এই সিবিআইকে জিজ্ঞাসা করলে হ্যাঁ আমরা আইডেন্টিফাই করেছি, তাহলে আপনারা কোর্টে এটা প্রডিউস কেন করেননি? এবং ওখানে যে ডেসক্রিপশান দিয়েছে, আমি ডেসক্রিপশানগুলো খুব ভালো করে পড়ে দেখেছি, বেশ কিছু আনইউজুয়াল মুভমেন্ট আছে। যেমন দেখা যাচ্ছে কারোর হচ্ছে আপার ক্লোদিং নেই, তো এইটা কে? তো এইটা ওরা কুড নট বি আইডেন্টিফাইড লিখতে গেল কেন? এটা যদি আরজি করের ওই ডিপার্টমেন্টের লোকজন বা অন্য নিউট্রাল লোকজনকে দেখিয়ে যে এরা কারা আইডেন্টিফাই করে দিন। এবং সবথেকে দেখুন, আমি আদালতকে অসম্মান করব না, আমার ভরসা আছে। আমি জানি না এটার উপর দিয়ে বিচারটাও কিন্তু মানে জাজমেন্টটাও বেরিয়ে গেল। এই যে সমস্যাটা, মানে আইডেন্টিফাই করেছে একজন অ্যাকিউজড মানে সাসপেক্ট, তাহলে কি করে হয়? একজন নিউট্রাল লোক কিন্তু করেনি। এবং বাকি যে কারা, সেটাও আজ পর্যন্ত আইডেন্টিফাই, এটা কি খুব অসম্ভব? সেখানে একটা পেশেন্ট বা পেশেন্ট পার্টি থাকতে পারে, এবং যে জায়গাটায় ওখানে পেশেন্ট পার্টি উইথাউট ক্লোদিং, আমি আজ পর্যন্ত আমার মনে হয় না যে ওই জায়গায় থাকা সম্ভব। আপনি তো এতদিন ধরে চিকিৎসক হিসেবে কাজ করছেন, সম্ভব কি এটা? এটা কোনোদিন সম্ভব না। এবং আমি এটা একাধিকবার বলেছি। সিএফএসএল রিপোর্ট তো ক্লিয়ারলি বলছে যে সিবিআই একবারও ডেকেছিলেন তদন্তে। আমাকে সিবিআই, দেখুন সিবিআই আমাকে ডাকবে, আমি তো আর ওখানে ছিলাম না যে সিবিআই আমাকে ডাকবে। না, আপনাকে ডেকেছিল মানে পরামর্শ? সিবিআই এর সাথে আমার অনেকবার আরজি করে গেলে আমার সাথে কথা হয়েছিল। এবং আমার আদালতে যখন সীমা পাহুজা ম্যাডামের সাথে একদিন সাক্ষাৎকারের সুযোগ হয়েছিল শিয়ালদা কোর্টে, তো তখন তার সাথে পরিচয় সূত্রে তিনি বললেন যে হ্যাঁ আমি আপনার ভিডিওগুলো দেখি, তারা সোশ্যাল মিডিয়ায় নাকি নজর রাখে, আপনার ভিডিওগুলো দেখেছি, আপনার অ্যানালিসিসগুলো ভালো। তো তখন আমি বললাম যে যখন আপনি আমার অ্যানালিসিসগুলো মনে করেছেন লজিক্যাল, তাহলে আপনি ওই যে আরজি করে 7th ফ্লোর ওই জায়গাটা, ওই রুমটা, যে রুমটা এখনও লক করা আছে, ওটা সিএফএসএল কেন করাচ্ছেন না? তখন বলছে ওখানে কিছু নেই। বলে আপনি জানলেন কি করে এটা যে ওখানে কিছু নেই? আপনি সিএফএসএল করেছেন? সিএফএসএল তো করাননি। তখন আর কি মানে সিবিআইয়ের একটা এমন একটা ব্যাপার হয়েছে, আপনি যখনই কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, ওরা খুব সাইলেন্ট, চুপচাপ থাকে, মানে ওইটাকে আর কিছু বলে না। মানে এই কলকাতা পুলিশের অ্যাটিটিউড। যখন এই লাস্টে যে যদি নবান্ন অভিযানের পরে ওর মাকে যখন অভয়ের মাকে যখন মণিপাল হসপিটালে ভর্তি করা হলো, আমি ওখানে ছিলাম, সবথেকে অবাক করা বিষয়, ওখানে থেকে একটা পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে। সেই পুলিশ অফিসারদের জিজ্ঞাসা করা হলো যে আপনারা কারা?
কেন এসছেন? আপনাদের কোনো পেশেন্ট ভর্তি আছে? না। তাহলে কেন এসছেন? না আমাদের সিনিয়ররা দায়িত্ব দিয়েছে। কিসের দায়িত্ব? না আমাদের দায়িত্ব দিয়েছে। মানে তারপরে আর কোনো কিছু উত্তর দিতে পারছে না। তাহলে একজন মাকে আপনারা ধরে মারলেন, তারপরে আপনারা সে কোন হসপিটালে ভর্তি হচ্ছে, কি করছে, তার সাথে কারা আছে সেগুলো দেখার জন্য সেখানে এই পুলিশ সমাজটা সম্পর্কে আপনার ঘৃণা জাগে না? একটি মেয়ে, তাকে আমরা আমাদের এই শহরে সে গণধর্ষিতা হলেন, তার খুনিকে আমরা ধরতে পারলাম না, একজনকে আমরা ধরেছি, ওই সবেদর নীলমণি সঞ্জয় রায়, বাদ বাকিদের ধরতে পারলাম না। এখানে শাসক বিরোধী সবাই এত নাটক করলো, বামেরা নাটক করলো, মানে সবুজ গেরুয়া লাল সব নাটক করলো, কাজের কাজ কিছু হলো না। তারপর আবার 1 বছর বাদে তার মা বিচার চাইছেন, আর তার মেয়ের নাম করে যেসব জুনিয়র ডাক্তাররা কোটি কোটি টাকার তহবিল তৈরি করলো, তারা তার মা বাবার সঙ্গে গেল না, এই ধ্যাসটামোটা তারা করলো। করার পর আবার সেই মাকে আমরা দেখুন, সেটা পুলিশ হতে পারে, সেটা অন্য কেউ হতে পারে, আমরা তো মেরেছি, তার মায়ের কপাল ফুলে গেল। মানে এই যে সমাজটা, এই সমাজটার সম্পর্কে আপনার বিবমিশা জাগে না? সবথেকে বড় ব্যাপার কি বলুন তো, মানে এই সমাজে মানে আমি একদমই লজ্জিত, এর বাইরে আর কিছু বলার নেই। এবং এই যে বিচারটা আমি দেখলাম, দেখুন আমি প্রথম দিন থেকে আমি একটা কথা বলেছিলাম, যখন এই আন্দোলনটা ফার্স্ট তখনও শুরু হয় বা আরজি করের বাইরে যখন মব জমা হলো, তখন একটা কথা বলেছিলাম যে এই যে সন্দীপ ঘোষকে শাসক দীর্ঘদিন ধরে পুষে রেখেছেন, এই শাসককে যদি বিরোধিতা করতে হয় বা এর বিচার ছিনিয়ে আনতে হয়, তাহলে কিন্তু প্রতিটা বিরোধী দল, সেটা সিপিএম, সেটা বিজেপি এবং বিভিন্ন সংগঠন, সবাইকে এক হতে হবে। কিন্তু দেখুন সবথেকে দুঃখের বিষয় হচ্ছে সবাই সবার আইডিওলজি ফলো করছে। আমি যেমন আমার আইডিওলজি কি আছে আদৌ? সেটা দেখুন তাদের পার্টিকুলার এ বলছে যে কেউ বলছে যে ওই হাতরাসে হয়েছে, তাদের হাতে রক্ত লেগে আছে, তাদের সাথে আমরা কেন যাব। আবার তারা এটা ভাবছে না যে 2 আঙুল ওই দিকে দেখালে 3 আঙুল আমার দিকে থাকে। এবার সে যে আইডিওলজি ফলো করে, তার দেখা যাবে যে তাদের যে রাজত্বকালে ধর্ষণ হয়নি, মার্ডার হয়নি, সেই কথা সে কিন্তু মনে করেন। এটাই প্রবলেম। মানে আপনি এরকম বলছেন, কয়ে কামদুনি খয়ে খাগড়াগড়, মানে এইভাবে এগোতে চাইছেন? এটা তো মানে বললে তো দেখুন শেষ হবে না। এরকম তো সব কিছুই হয়েছে। যদি যে কোনো দল তো ধোয়া তুলসী পাতা নয়, সব দলেরই খারাপ আছে ভালো আছে, কিন্তু বলছে কি ওর আমলে এটা হয়েছে। ভালোটা আমি খুব কম দেখেছি কোন রাজনৈতিক দল। না আমি পুরোপুরি আমি ভারতবর্ষের এরকম কোনো রাজনৈতিক দলের নামই জানি না যারা নাটক করে। কোনো রাজনৈতিক দলকেই আমি 100% একদম বলবো না যে তারা সব খারাপ করেছে বা সব ঠিক করেছে, আমি এটা বলবো না। আমি সবসময় বলবো ভালো খারাপ দুটোই আছে। যেমন এটা হলো আমাকে অনেকে প্রশ্ন করেছিল নবান্ন অভিযানের সময় আপনি কেন গেলেন, তো নবান্ন অভিযানের সাথে আমার দেখুন সবার প্রশ্ন যে বিজেপি ডেকেছে আপনি কেন, আমি বললাম বিজেপি ডেকেছে বলে আমি যাইনি, কিন্তু আমার একটাই যুক্তি ছিল মা বাবা ডেকেছে তাই আমি গেছি। যদি বিজেপি ডাকতো আমি যেতাম না, হয়তো আমি যেতাম না। তার কারণটা হচ্ছে যে ওর মা বাবা যেখানে যাচ্ছে, আমার দেখলাম যে সব কোনো ডাক্তারই যাবে না। প্রথম কথা, তার মা যেটা ভেবেছিল, অসুস্থ তো একটা হওয়ার চান্সেস থাকেই, কারণ 8-9 তারিখ একটা শোকাহত মা। তারপরে যেটা আমার কাছে আমি যেটুকু জানতাম ওনার সম্পর্কে, 8-9 যেহেতু মেয়ের এই টাইমেই মার্ডারটা হয়েছে, তো সে বেশ কয়েকদিন খাওয়া দাওয়া ঠিকঠাক করেনি, আগে থেকেই শরীর যথেষ্টই উইক ছিল। তো ওই আন্দোলনের মাঝখানে গিয়ে রোদ্দুরের ভিতরে একটা শরীর খারাপ হতে পারে, তো সেক্ষেত্রে একজন ডাক্তার যদি না যায় সাথে, তো সেটা একটা অসুবিধা। উনার আঘাতের পর প্রথম যাকে দেখা গিয়েছে ডাক্তার হিসেবে আপনি তো চিকিৎসা করেছেন। আমি ছিলাম, আমি ওখান থেকে দেখেই আমি ডিসিশন নিই যে ওনার যেহেতু হেড ইনজুরি আছে, অবশ্যই সিটি স্ক্যান দরকার এবং হসপিটালে নিয়ে যাওয়া দরকার। ওখান থেকে আমরা তুলে নিয়ে যাই। আমি একটা কথা বলি, কিছু মনে করবেন না তাপসবাবু। আপনি তো আরজি কর মেডিকেল কলেজের স্টুডেন্ট, মানে ছাত্র ছিলেন, এখন কর্মরত মেডিকেল অফিসার হিসেবে আরজি করে। কিন্তু কি আশ্চর্য দেখুন, আপনি কিন্তু মাকে, মানে অভয়ের মাকে আরজি করে নিয়ে যেতে সাহস পেলেন না। না দেখুন, আমি জানি আপনি সাহস পাননি, কারণ মেয়ের যা অবস্থা। না ওনাদের ব্যাপারটা হচ্ছে দেখুন একটা মানে আরজি করে আপনি দেখুন, আপনি আরজি করে ইমার্জেন্সিতে তো আপনার একটা বিরাট দায়িত্ব আছে, তা আপনারও বুকের পাঠা নেই যে আরজি করে তার মাকে নিয়ে যাই। না
না মানে এটা ব্যাপারটা হচ্ছে ধরুন হয়তো চাইলে পারতাম, কিন্তু আমি চেষ্টা করিনি। তার একটাই কারণটা হচ্ছে যে ওনার মেয়ে যেহেতু ওখানে মারা গেছে, উনি বেশ কয়েকবার আর্জি করে গেছে, এবং তারপরে আমি যেটুকু কথাগুলো বুঝেছি ওখানে গেলে ওনার মেন্টাল যে পেনটা অনেক বেড়ে যায়। তো আমিও সেই জন্য অ্যাভয়েড করার জন্যই সাজেস্ট করব। এবং পরবর্তীকালে একটা কংগ্রেস যেমন তারা ওই দিন একটা সমাবেশ করেছিল, তো সামহাও আমার সাথে একজনের কথা হচ্ছিল যে তারা কেন আর্জি করে গিয়ে আমাদের সাথে গেল না। আমি একটা কথা বলেছিলাম, দেখুন রাজনীতি আলাদা জায়গায়, কে কার সাথে হেঁটেছে সেটা আলাদা জায়গায়। আমি একটা কথাই বলতে পারি, ওনার মা বাবার আর্জি করে ঢোকার মতো পরিস্থিতি নেই। তার কারণ হচ্ছে ওখানে গেলেই মেয়ের ওই স্মৃতিগুলো ওনাদের অনেক বেশি। বা আমার ভালো লাগছে এই কোটি কোটি টাকার তহবিলের জগতেও আপনার মতো ডাক্তার আছে, আমার ভালো লাগছে এটা। তাপসবাবু, আমি একদম সরাসরি জিজ্ঞেস করছি, দেখুন যে বিভিন্ন তত্ত্ব তো বিভিন্ন মানুষ যায়, এটা তো ঠিক কথা যে মেয়েটিকে একজন নয় একাধিক তাকে খুন করা এবং গণধর্ষণের পেছনে আছে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সও বিভিন্ন পুলিশ অফিসাররা, একজনও ডাক্তার, মানে সেটা তহবিল ডাক্তার হতে পারে, জুনিয়র ডাক্তার হতে পারে অন্য কলেজের, প্রত্যেকে কিন্তু এই একটা জায়গায় একমত যে হয়েছে। পরবর্তীকালে ভুলে গেছে নিজেদের দাবি দাওয়া, তহবিল আন্দোলন, গিটার বাজানো, জামা মোমবাতি মিছিলে ভুলে গেছে। দেখুন তাদেরও দোষ দেব না, তাদেরও বা বয়স কত আর কি, কিন্তু এই বিষয়টা সবাই একমত। দেখুন সিবিআই পারল না বা সিবিআই করলো না, আমরা জানি অনেক চন্দ্রবোড়া কেউটে ঢুকে গেছে কেসের মধ্যে, আমি কাউকে নির্দিষ্ট করে বলছি না। এখনো কোনো আশা আছে? অনেক ক্ষেত্রে কান পাতলে শুনতে পাই আরজি করের কোনো নার্স দিদি, তার কাছে নাকি কিছু ছবি আছে, যে ছবি গোপনে সিবিআইকে দেওয়ার কথা ছিল অথবা গোপনে সিবিআইকে দিয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরার এমন অনেক ছবি আছে যে ছবিগুলো প্রকাশ্যে আসছে না। আপনার কানা ঘুষো এরকম আসে না কানে? দেখুন অনেক কানাঘুষোই তো হয়েছে, একটা ছবি কিন্তু এই ঘটনার তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সেই সময় ক্রাইম সিনে বিভিন্ন প্রভাবশালীর ব্যক্তিত্ব। তো দেখুন আপনি একটা কথা বললেন যে সিবিআই পারলো না, না সিবিআই করলো না, সিবিআই করেনি, ইন্টেনশনালি করেনি বলবো, এবং কেন করেনি, কোন তত্ত্বের কারণে করেনি সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি হতাশ হতে পারছি না, মানে আমি হতাশ, মানে খারাপ লাগছে যে এখনো কেন হলো না। কিন্তু আমি আশা ছেড়ে দেব না। তথ্য যা আছে এখনো পর্যন্ত, মানে কোন তথ্যে সিবিআই করেনি বা কোন তত্ত্বে বলছেন না পথ্যে বলছেন? ধরুন কোন তত্ত্বে যে কেন করলো না, তার পিছনে নিশ্চয়ই কিছু কারণ আছে। সেই কারণটা তো ধরুন সারদা থেকে নারদা অনেকেই জানে, এই সেটিং তত্ত্ব বলছে, আরও অনেক তথ্য থাকতে পারে। এবার সেই ব্যাপারে আমি যাচ্ছি না, কিন্তু আমি একটা জিনিস মানে আশা অন্তত রেখেছি যে বিচার একদিন পাবো। এখন আপনি বলতে পারেন যে এত কিছুর পরেও আপনি কেন আশা? এই তদন্তকারীদেরও তো কাঠগড়ায় দাঁড় করানো উচিত। অবশ্যই তদন্তকারীদের কাঠগড়ায় তো দাঁড় করানো, এরা তো গণশত্রু, জাতির শত্রু। পরবর্তীকালে এরাই তো, পরবর্তীকালে যদি তদন্ত হয়, আমি একটা কেসের রেফারেন্স দেব, সিস্টার অভয়া মার্ডার কেস ইন কেরালা, যেটা হচ্ছে 92-তে হয়েছিল, প্রথম জেসিকা লাল মার্ডার কেসের কথা বলা যেতে পারে। সেই সিস্টার অভয়া মার্ডার কেস কিন্তু আলটিমেটলি প্রথমে সুইসাইড বলে চালানো হয়েছিল ক্রাইম ব্রাঞ্চ, তারপরে সিবিআইয়ের বিভিন্ন টিম কিন্তু তদন্ত করে আলটিমেট 2020 এবং 28 বছর বাদে কিন্তু তার কনভিকশন হয়। এবং জেসিকা, যেটা আমরা বলি নো ওয়ান কিল জেসিকা, এটাও কিন্তু হয়েছে এবং পরবর্তীকালে তারাও কনভিকশন পেয়েছে। এই কেসেও হবে, হয়তো দেখা যাচ্ছে সেটা কত সাল বাদে হবে আমি বলতে পারছি না, কিন্তু একদিন না একদিন হবে। কারণ কে বলতে পারে কর্ণাটকের এই যে রিসেন্ট কেস, বিশেষ করে ধর্মস্থলা না কিছু একটা নাম, যেখানে একজনের একটা অভিযোগের ভিত্তিতে সেখানে একটা টেম্পেলের নিচে সে যে যুক্তিটা দিয়েছে যে বিভিন্ন বডি নাকি মাস বারিয়াল করা হয়েছে, সেটা নিয়ে একটা তদন্ত শুরু হয়েছে। এই কেসও যদি ধরে নেওয়া হয় যে কোর্ট চার্জশিট দিয়ে দিল, ক্লোজিং রিপোর্ট দিয়ে দিল, 10 সাল বাদেও তো খুলতে পারে। বা আমাদের যারা সাংবাদিক আছেন তাদের ভিতরে ইনভেস্টিগেটিভ জার্নালিজম, সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার খুব চেষ্টা করছিল অনেকে, তার কারণটা হচ্ছে সাক্ষ্য প্রমাণ লোভ। দেখুন সঞ্জয় রায়, আমি যেটুকু আগের দিন একজনের সাক্ষাৎকার দেখলাম যে একজন সম্ভবত হিউম্যান রাইটস লয়ার, তিনি বলছেন বহাল তবিয়াতে আছেন, সেখানে এসি ফ্রিজ আরও কী সব মানে রয়েছে, তারপর তো টিন বাজানোর গল্পটা তো আছেই। এবার আমি একটা জিনিস বলবো যে অনেকেই সেই সময় ফাঁসি হয়নি বলে হয়তো খারাপ লেগেছে, কিন্তু আমি একটা জিনিস মনে করি ফাঁসি হয়নি মানে একটা ভালো, কারণ একটা সাক্ষী হাতে ধরা থাকলো, থাকলো,
কোনো না কোনো দিন হয়তো এখন সে হয়তো জেলে বসে গেম খেলতেই পারে, সেই সুযোগ সে পেতেই পারে, হ্যাঁ, মানে কিন্তু একদিন তো বিবেক জাগতে পারে, যেটা কর্ণাটকে হলো। এরকমভাবে যদি বিবেক 10 সাল বাদেও সঞ্জয়ের জাগে, তাহলেও তো আশার আলো পাওয়া যেতে পারে। অবশ্যই তো সেই এই আশায় প্রশ্ন, থাকতেই হবে। তাপসবাবু, এই প্রশ্নটা তো আমাদের সবার, যে অভয়ার মা মেয়ের গণধর্ষণ এবং খুনের, নৃশংস খুনের পর আমরা এই সমাজটাকে কি দিলাম, তার কপালটাকে আমরা এমন এমন আঘাত করলাম যে পুরো ফুলে গেল। আর ঠিক সেই সময় সঞ্জয় রায় কি করছে, অনেকেই প্রশ্ন করেছেন, আমরা জানি না, আমরা প্রশ্ন করছি, তার ঘরে কি এসি বসেছে, তার জন্য কি নতুন জাজিমের গদি নিয়ে যাওয়া হয়েছে, সেই জাজিমের গদিতে তার কষ্ট হচ্ছে বলে তার ওপর একটা ডানলপ পিলো লাগানো হয়েছে, তার বালিশ কি বদলানো হয়েছে, আমরা জানি না, আমি প্রশ্নগুলো করছি। নিউ মার্কেটের কাছাকাছি কোনো দোকান থেকে সে বায়না করেছে বলে প্রতি রবিবার কি কোনো খাবার গেছে বিশেষ প্যাকেটে, আবার এই নিউ মার্কেটের একটি খেলার দোকান থেকে কিছু সামগ্রী গেছে তার খেলার জন্য, জানি না, এগুলো জিজ্ঞেস করছি। তার মোবাইলে বা তার মোবাইলের মতো কোনো আইপ্যাড হোক বা কোনো প্যাড হোক, সেই যন্ত্রে কি নতুন তার জন্যে গেম আপলোড করা হয়েছে, আমরা জানি না, আমরা প্রশ্নগুলো করছি। দেখুন, মা কিন্তু মেয়ের বিচার চেয়ে 1 বছর বাদে তার মাথা ফুলে গেছে। আর যে মূল অভিযুক্ত, যাকে অভিযুক্ত করা হয়েছে, আমরা যদিও জানি যে সে একা হয়তো অভিযুক্ত নয়, আমাদের বিশ্বাস সে একা অভিযুক্ত নয়, আরও অনেকে রয়েছে, সার্কামস্টান্সিয়াল এভিডেন্স বলছে, অনেক বিতর্ক আছে, সে কিন্তু বহাল তবিয়তে আছে। মানে কি আশ্চর্য লাগছে না? দেখুন, মানে আশ্চর্য তো প্রথম দিন থেকেই হয়েছিলাম, যেদিন থেকে সন্দীপ ঘোষের ক্রাইমটা শুরু হলো, যে তাকে বারবার যখনই ট্রান্সফারের অর্ডার আসে এবং তার জন্য দেখা যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজে, আমি একটা প্রশ্ন করেছিলাম যে পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজে আমাদের যারা স্টুডেন্ট, এমবিবিএস স্টুডেন্ট, তারা হচ্ছে বিক্ষোভ দেখাচ্ছে কেন, যে ডক্টর সন্দীপ ঘোষকে আরজি করে রাখতে হবে, ওনার মতো ছাত্র দরদি প্রিন্সিপাল আর কোথাও হয় না। আমার প্রশ্ন ছিল যে এতই যদি ছাত্র দরদি হয়, তাহলে বাবা তোমরা তোমাদের কলেজে নিয়ে যাও না। তো আমি বললাম যে আরজি কর তো 2 বছর তার তো উন্নয়ন নিল, তো সেই উন্নয়ন, এই যে পশ্চিমবঙ্গে এতগুলো মেডিকেল কলেজ হলো, ক্ষমতা পশ্চিমবঙ্গে জননেতা পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে, তাহলে নতুন নতুন যে মেডিকেল কলেজ, তাকে যদি 6 মাস করে ট্রান্সফার করায়, তাহলে কলেজগুলো তো উন্নত হয়ে যাবে। তো সন্দীপ ঘোষকে তাই করো, আমি এটা বলেছিলাম, এটা বলেই তো আমি এই আশিস পান্ডের মার্ডারের হুমকিটা আর কি আলটিমেটলি আমাকে খেতে হলো। ব্যাপারটা হচ্ছে কতটা ক্ষমতা থাকলে এই জিনিস করা যায়, কারণ ওই তার ওই চেলা চামুন্ডা ছিল, এই যে অভিক বিরূপাক্ষ, এরাই তো অ্যাকচুয়ালি এই কয়েকজনকে জোগাড় করে দিয়েছিল, বিভিন্ন কলেজে তোলাবাজি করতো, এই যে বিশেষ করে ম্যাঙ্গোদা বা মনোজিৎ মিশ্র, এরকমই তো বিভিন্ন জায়গায় সব কলেজে ছিল, তারাই কলেজগুলোকে নিয়ন্ত্রণ করতো। এবং আমার সাথে পার্সোনালি সেই সময়, মানে আপনি বলছেন যে ধরুন কেউ কেউ ধরুন ফেলটু ম্যাঙ্গোদা, কিন্তু আবার এমবিবিএস ম্যাঙ্গোদাও আছে, তো সন্দীপ এমডি ম্যাঙ্গোদাও আছে। সন্দীপ ঘোষ কি, সন্দীপ ঘোষ তো একজন কোয়ালিফাইড ডক্টরই ছিল, সে তো কোয়ালিফাইড ডক্টরের পরে কি হলো, আলটিমেটলি ইনি একজন ক্রিমিনাল। আমরা যখন প্রথম তার কয়েক মাস অ্যাক্টিভিটিস দেখার পরেই বুঝেছিলাম এর থেকে বড় ক্রিমিনাল কিছু হয় না, কিন্তু এত বড় কাণ্ড করবে সেটা বোঝায়নি। এবং তার যে পরবর্তীকালে হিস্ট্রি, আপনি মনে করেন ডক্টর সন্দীপ ঘোষ এই ধর্ষণটার জড়িয়ে আছে, মানে ধর্ষণ করেছেন? আচ্ছা, সন্দীপ ঘোষ যদি জড়িয়ে না থাকবে তো পুলিশ তাকে অ্যারেস্ট কেন, এই 3 মাস সিবিআই অ্যারেস্ট কেন করলো? এই কোর্টে আগের প্রশ্ন তোলা হয়েছিল। তার মানে কি আপনি মনে করেন যে অভয়াকে, আমাদের বাংলার মেয়ে অভয়াকে ডক্টর সন্দীপ ঘোষই ধর্ষণ করেছে? ধর্ষণ করার পর যে ছেলেটি নিষিদ্ধ পল্লীতে ঘুরে বেড়াচ্ছিল রাত্রে শিকার না পেয়ে, অথবা শিকার পেয়েছে, তার খিদে মিটেছে, তার যৌন খিদে মিটে গেছে, তারপরেও তাকে ডাকা হয়েছে যে তুই আয়, এবং তারপর তার সমস্ত কিছু, অর্থাৎ তার দেহরস, তার অন্যান্য রস, সেগুলোকে তার উপর ফেলানো হয়েছে। সকালবেলায় ফরেন্সিক স্পেশালিস্ট দিয়ে বাদবাকি অন্য এভিডেন্সগুলোকে মুছিয়ে ফেলা হয়েছে, এবং একে বলির পাঠা করা হয়েছে, এবং তাকে বলা হয়েছে তোমাকে বিরাট টাকা দেওয়া হবে এবং তোমার পুরো পেছনে আছি। আপনার মনে হয় এইভাবে সাজানো হয়েছে? দেখুন, এইটা মনে হওয়াটা তো নয়, কিন্তু মুশকিল হচ্ছে তার জন্য এভিডেন্স চাই। কিন্তু সন্দীপ ঘোষ যে বিকৃত মানসিকতার পরিচয় রাখে, এটার তো একাধিক প্রমাণ মিলে তো পুরুষ, চাইনাতে পুরুষ, হ্যাঁ, সিঙ্গাপুরে তো মেল ফিমেল আদার্স সবই তার চলে। মানে সিঙ্গাপুরে তো একজন মানে পুরুষ নার্স আর কি, মানে আমি যে বোঝার সুবিধার জন্য বলছি, যে সেবক আর কি অতিথি রোগীদের দেখেন,
তাকেও তো ধর্ষণ করার চেষ্টা করেছিল, পুরুষকে ধর্ষণ করার চেষ্টা করেছিল। দেখুন, ও তো বেসিক্যালি একটা হিংস্র জন্তুকেও যদি বলা হয় তার থেকেও কম বলা হবে, তাদেরকে অপমান করা হবে। তো সে এই কেসে ইনভলভ নেই, এইটা তো বলা যায় না। মানে আপনি বলছেন মানে এই মানে আমরা যেটাকে বলি প্রে, শিকার, মানে এ তো শিকারির মতো ঘুরে বেড়ায়, এই কেসটাতে নেই, এটাই ভাবতে আশ্চর্য লাগছে আপনি যতটুকু ডাক্তার সন্দীপ ঘোষকে চেনেন। তো অবভিয়াসলি এটা তো আর বলার অপেক্ষা কি রাখে না। আশ্চর্য না, সমস্ত কিছু এরকম গুলিয়ে দেওয়া হচ্ছে। বলে দেয়, দেখুন সিবিআই কি করলো, সিবিআই বলছে একমাত্র ডিএনএ রিপোর্টে পাওয়া গেছে হচ্ছে সঞ্জয় রায়কে, না ডিএনএ রিপোর্টে একাধিক ডিএনএ, মাল্টিপল ডিএনএ আছে। তাহলে কি সন্দীপ ঘোষের ডিএনএ মিলিয়ে দেখার চেষ্টা কখনো করা হয়েছে? আপনি কি খবর পেয়েছেন সন্দীপ ঘোষের ডিএনএ টেস্ট হয়েছে? না, সেখানে কোথাও লেখা নেই। সেখানে ডিএনএ কন্টামিনেটেড এবং রিপোর্টগুলো আমি দেখেছি, রিপোর্ট পড়েওছি, কোনো কি রিপোর্ট আশ্চর্য, সন্দীপ ঘোষের ডিএনএ টেস্ট হয়নি এখনো হয়নি। এটাই তো বড় প্রশ্ন। তো সিবিআই এগুলো কিছু করবে না, সিবিআই ধরেই নিচ্ছে। দেখুন কলকাতা পুলিশ, আমার যেটুকু ধারণা দিল্লি থেকে তারা ঠিক করেই এসেছিল, কলকাতা পুলিশ যেটা তদন্ত করেছে সেটাই একমাত্র তদন্ত। এবং দেখুন লোয়ার কোর্টের জাজমেন্টে ক্লিয়ারলি লেখা আছে যে কলকাতা পুলিশ যা করেছিল সেটাকে জাস্ট মাইক্রোস্কোপের নিচে রেখে সেটাকে কোর্টে প্রডিউস করেছে, এক্সট্রা কোনো কিছু করেনি। এই যে দেখুন যেদিন কনভিকশন হয় শিয়ালদা কোর্টে, তারা কি জানালো, তদন্ত কিন্তু শেষ হয়নি, আমরা কিন্তু তদন্ত চলছে। এবং যখন হাইকোর্টে আসে তখন একটা কথাই বলে যে বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত করছি। কিন্তু আপনি যদি সিবিআই অফিসে দেখা করতে যান, আবার কোর্টে যদি কোনো এফিডেভিট চান, তখন বলে না তদন্তকারী অফিসাররা তো দিল্লিতে আছে। তাহলে তারা কি তদন্ত করছে? মানে ওই একই নাটক, যে সারদা নারদায় যে নাটকটা হয়েছিল যে তদন্ত চলছে, সারদা নারদা নিয়ে আর কোনো নিউজ পাওয়া যায়, ঠিক এই রকম অভয়েরও দেখা যায় বেশিরভাগ দিনই অভয়ের বাবা মা যদি তাদের সাথে কন্ট্যাক্ট করে, বেশিরভাগ সিনিয়র অফিসার দিল্লিতে থাকে। তাহলে কি তদন্ত করছে? তাদের এই কেসে, এরকম একটা হাই প্রোফাইল কেসে যাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে তারা দিল্লিতেই যদি বেশিরভাগ সময় থাকে, তাহলে তদন্ত কখন করবে? তারা আগে আরজি করে আসতো, আরজি করে এখনও আর আসতে দেখি না। এবার বলবেন যে আরজি করে কেন আসবে? 7th ফ্লোরে সিএফএসএল করার জন্য আর ট্রাই করে না। এবং এই যে যেটা আপনি নার্সিং স্টাফ নিয়ে কথা বলেন, দেখুন কানাঘুষো তো অনেক রকম বেরিয়েছে, সব যে মিথ্যা হবে সেটাও নয়। সেটা কি যাচাই করে দেখা হয়েছে? সেখানে নার্সিং স্টাফদের উইটনেস হিসাবে রাখা হয়নি। কেন রাখা হয়নি? সেই গুরুত্বপূর্ণ স্টেশনে, সেখানে নার্সিং স্টেশন আছে, সঞ্জয় রায়কে ঢুকতে গেলে ওটা ক্রস করে যেতে হবে, আবার আসার সময় নার্সিং স্টাফদের। তাহলে কোনো নার্সিং স্টাফ কেন দেখতে পেলো না? দেখতে পাইনি না, ওখানে কেউ ছিল না? এগুলো তো সবটাই তদন্ত হওয়া উচিত। তাহলে সেইগুলো কি? সেগুলো কিন্তু এই যে সিবিআই, এবং সিবিআই দেখবেন যখন হাইকোর্টে ফার্দার ইনভেস্টিগেশনের অ্যাপিলটা আবার করা হলো, তারপরে দেখবেন নার্সিং স্টাফদের ডেকে পাঠালো, কয়েকদিন ডেকে পাঠিয়ে আবার নাটক করলো, নাটক করে আবার থেমে গেল। আচ্ছা, এই যে কনভিকশনের আগে এইটা করানোর চেষ্টা করতে পারতো। এবং এই কেসে শুধুমাত্র যে শাসক এবং বিরোধী সেটার ভূমিকা নয়, আমি আরও একটা জিনিস আপনাকে বলতে পারি যে এই কেসটা নষ্টটা কিভাবে হলো। সেটা হচ্ছে আর্লি ট্রায়াল। এবং এই অভয়ের পরিবারের যিনি আইনজীবী ছিলেন, তারা এই কেসটাকে ডুবিয়েছে। তাদের সেটিং থিওরি সব থেকে আগে। দেখবেন যে প্রথম ছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তারপরে এলেন দুটো হিয়ারিং ছিলেন, তারপরে হচ্ছে বৃন্দা গ্রোভার ম্যাডাম। সেই গ্রোভার ম্যাডামের যারা এখানে জুনিয়র লয়াররা ছিলেন, তারা কোর্টে আদেও যেতেন কিনা জানি না। তারা প্রথম দিন থেকেই ডিসিশন, সিবিআই যেমন বলছে একজন, এবং গ্রোভার ম্যাডাম নিজে এবং তার যারা জুনিয়র কাউন্সিল শিয়ালদায় লিড করছিল, তাদেরও দাবি সঞ্জয় রায়ই করেছে, এবং মাকে উইটনেস হিসাবে রাখেনি, এবং কোর্টে কখনো ক্রসিং করেনি। সেদিনও যখন শিয়ালদা কোর্টে হিয়ারিং হয়, যে আপনাদের তো ট্রায়ালের সময় আপনারা তো শিয়ালদা কোর্টে এগুলো জিজ্ঞাসা করলেন না। এখন যে লয়াররা রয়েছে, নতুন লয়ার, তারা তখন ছিল না, তারা বলছে আমরা তো ওই টাইমে ছিল না। কিন্তু এখন উল্টো পক্ষের লয়ার বলছে আপনারা তো ট্রায়ালে বলতে পারতেন, যখন কনভিকশন হলো তার আগে, তখন বলেননি কেন? তার মানে এরা কিন্তু কেসটাকে পুরো ডুবিয়ে ছেড়েছে। এবং দেখবেন যে ওই সময় ট্রায়াল করানোর জন্য এখন যে আইনজীবী লড়াই করছেন মিস্টার ফিরোজ এডুলজি, তিনি কিন্তু ট্রায়াল আটকানোর জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু বৃন্দা গ্রোভার ম্যাডাম না, ট্রায়াল তাড়াতাড়ি করতে। আচ্ছা, ইনভেস্টিগেশন শেষ হলো না, যেখানে মা বাবা, গোটা পৃথিবী, সারা রাজ্য, সবার যেখানে সন্দেহ যে আরও অভিযুক্ত আছে, তাহলে আমি ট্রায়ালটা দেরি করে করালে কি হতো ইনভেস্টিগেশন শেষে? এখানে দেখলাম যে মিলেমিশে সবাই একাকার, কলকাতা পুলিশ, এদিকে সিবিআই, ইভেন তার বাড়ির আইনজীবী। মানে এইদিকে বলছেন সবুজ, গেরুয়া, লাল, লালের আবার বিভিন্ন আছে, কেউ অতি লাল মানে টকটকে লাল, মানে যারা চেফে মনে করে। কারণ মুশকিলটা হচ্ছে জুনিয়র ডাক্তারদেরও একটা মুশকিল আছে কিন্তু তাপসবাবু, যে নিজে ডাক্তার ছিলেন, কিন্তু সব ডাক্তার চেয়ে নয়, এটা কিছুতেই বোঝানো যায় না।
যাই হোক, মানে মানুষ তহবিল তুলে নিল, ব্যবসা করে নিল, গেঞ্জি ছাপিয়ে নিল, বই ছাপিয়ে নিল। হ্যাঁ, যদি বলেন আমাদেরও টিআরপি বেড়েছিল, সবার টিআরপি বেড়েছে, এতে সবার লাভ হলো, শুধু একা পড়ে রইলেন ওই দম্পতি। তাদের জীবনে একমাত্র আশা অভয়ার বিচার হবে। আপনি তো খুব ঘনিষ্ঠভাবে তাদের সঙ্গে আছেন, খুব ঘনিষ্ঠভাবে তাদের সঙ্গে আছেন, কেমন দেখছেন ওনাদের? দেখুন, এই পেনটা আমার নিজেরও আছে, কারণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। আমার নিজের দিদিও মারা গেছে 2014-15। মানে এইসব জুনিয়র ডাক্তাররা তো নেই এখন, সব তো ফাঁকা। না, সেটা না, কারণ তহবিল ওরা- তুলে তারপর না, না, কোথায়? ওরা যে আইনজীবীর যে ফিস, এগুলো ওরা দিচ্ছে। না, ওরা ও বাবা, খোঁজ খবর কোটি রাখে। কোটি টাকা হয়েছে, একটু না হয় দিল। না, সেটা তো দেখুন, সেটা আমি বলতে পারবো না, কিন্তু আইনজীবীর ফিস দিচ্ছে, তারা নিয়মিত মা বাবার খোঁজ খবর রাখে। ওদের মধ্যে তাহলে কয়েকজন আছে ঠিকঠাক, না মনে না, হয়? সবাই ঠিকঠাক। হ্যাঁ, এই তো একটু বললেন। না, সবাই ঠিক। আর এমন ঠিকঠাক যে ওই একমাত্র এক বীরাঙ্গনাকে দেখলাম, বাদ বাকিরা ভাবছে না, তো সেটা তো ক্যামেরা দেখুন চলছে। আপনাদের না না, দেখতে ওই একজনের সিটদার আছে, ওই মহিলা ডক্টর মনীষা ঘোষ বোধহয়, না ডাক্তার, আমি দেখলাম বীরাঙ্গনা, ওই যে যিনি বলে দিলেন পরিষ্কার, কি ভাষা জ্ঞান, অভিযুক্ত। আর এটা মানে স্যালুট, কুর্নিশ করতে হয়। মানে আমি সত্যি, মানে না, অভয়াকে আমরা ওরা হারিয়েছি, দেখুন, এইরকম ডাক্তার মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে ওরা সবাই এইরকম লড়াই বলা। করেছে। না, সেটা অবভিয়াসলি সাহসের ব্যাপার। আমি বলবো যে তারা সবাই সাহসিকতা না, কিন্তু আর দেখিয়েছে বাদ বাকি তো মুখ্যমন্ত্রীর সব সামনে। দেখুন না, হাত জোর সবাই- করে, এই করে না, মিনমিন হাত জোর করে, দেখুন, সেটা একটা কে বলছে এটা চাই ওটা চাই। অভয়ার জন্য তো কেউ রাস্তায় নামেনি। না না, ভয়ের জন্যই সবাই না, রাস্তায় কোথায়? নেমেছিল। ওটা নিজেদের জন্য। না, না, না। আপনি কেন ডিফেন্ড করছেন? না, না, এই যাদের ডিফেন্ড করছেন তারা আপনাকে ঘিরে ধরে। না না, তারা ঘিরে সবাই নয়, একটা বিশেষ ইস্যুর জন্য, সেটার জন্য এই ব্যাপারটাকে মেশালে হবে না। তারা সবাই রাস্তায় নেমেছিল অভয়ের জন্যই, এবং শুধুমাত্র অভয় না, হেলথ সিস্টেমকে চেঞ্জ করার জন্য তারা বেশ কিছু ডিমান্ড জানিয়েছিল, এবং কিছু কিছু কাজ কিন্তু তাদের আন্দোলনের চাপে অলরেডি হয়েছে। এটা এই যে কদিন আগে একটা রিক্রুটমেন্টের নোটিশ বেরোলো, সেখানে ডাক্তার, জুনিয়র মানে মেডিকেল অফিসার, এমইএস এর প্রফেসর, তারপরে নার্সিং স্টাফ, তাদের যাতে রিক্রুটমেন্ট হয়, সরকার কিন্তু আলটিমেট করতে বাধ্য হয়েছে। এবং আমি বলবো যে তারা এই আন্দোলনে, তাদের এই একটা কিন্তু ডিমান্ড ছিল, সেটা কিন্তু হয়েছে। এবং যে সিসিটিভি বসানো, কিছু কিছু কাজ হয়েছে। একদম বলবো না যে সরকার তাদের চাপে পড়ে কিচ্ছু করেনি, সেটা নয়, কিন্তু মানে কিন্তু অভয়ের বাবা মা শেষ পর্যন্ত যখন লড়াই চলছে, আপনি ছাড়া তো কতিপয় ডাক্তার ছাড়া আমি তো আর কাউকে দেখতে পাচ্ছি না। না না, সবাই আছে। মানে এখন কোথায় ব্যাপারটা আছে? মানে হচ্ছে- অশরীরী না, নাকি? এখন, আপনি কি বলছেন তাপস বাবু? আমার চোখ কি এত খারাপ হয়েছে? না, না, তাহলে চোখ আপনি খারাপ আবার না। একজন আইন স্পেশালিস্ট ঠিক করুন, আমার চোখ ঠিক না না, নাকি? সবাই দেখুন, সবাই লড়াইটা সবাই না, করছে। সেদিন যখন মাথাটা ফুলে গেল না, ওরা তখন কে ছিল? না, ওই দিন দেখুন, ওরা তো নবান্ন অভিযানে যাবে না বলে ওদের একটা ডিসিশন ছিল। আমি যেমন আমার ক্ষেত্রে অনেকে বলতে পারে, কারণ আমি কোনো অর্গানাইজেশনে পার্ট নই, এখন ওরা কোন অ্যাসপেক্টে ভেবেছে, ওরা আদর্শগত দিক থেকে যায়নি। আমি যেমন, আমার সত্যি কথা বলতে, আমি জানি না কার কি আদর্শ আছে, আমার আদর্শটা আগে নয়, আমার কাছে বিচারটা আগে। এটা মনে হয়েছে যে তার মা বাবার কাছে যেখানে হাঁটবে সেখানে আমি হাঁটবো বা সেখানেই যাব, সে যে যে ধরনের অসুবিধা চেষ্টা করব যাওয়ার, যত অন্তত আমার পক্ষে সম্ভব। সেখানে আমার কি আদর্শ আছে, কি আইডিওলজি আমি বিলং করি, সেটা আমি দেখতে যাব না। বাকিরা দেখেছে, ওটা বাকি তাদের ব্যাপার। আমি সেই ব্যাপারে, দেখুন, আমি ওদের সব ব্যাপারেই সাপোর্ট করি, কোনো জায়গায় আমি তাদের সাপোর্ট করি না এরকম নয়। কিন্তু একটা ব্যাপারে আমি বলবো যে যখন রাস্তায় নেমেছেন, সবার একসাথে নামাটা উচিত। বিরোধী দলের ভিতরে যদি ভাগ থাকে, তাহলে কিন্তু কখনোই আপনি শাসক সেটা দলকে শাসকের চলাতে সুবিধা। পারবেন না। শাসকের সুবিধা কেন? তার কারণ হচ্ছে, আপনি যখন নবান্ন একদিকে অভিযান চলছে, অন্যদিকে কালীঘাট অভিযান চলছে, তাহলে বিরোধীর ভেতরেই কিন্তু ভাগ। বিরোধীর ভাগ হওয়ার জন্যই কিন্তু শাসকের সুবিধা কিন্তু হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে, যারা রাস্তায় আন্দোলনের জন্য নেমেছে তাদের ভিতর অনেকগুলো ভাগ। এই ভাগটার আমি কিন্তু স্ট্রিক্টলি বিরোধী। আমার কিন্তু প্রথম দিন মানে আপনি বলছেন বাম ডাকলেও আপনি যাবেন, শাসকও যদি ডাকে আমি তো যে সব এর মিছিলেই বিরুদ্ধে লড়াই করবার জন্য আপনি যাবেন, আবার আপনি গেরুয়া শিবির ডাকলেও, বিজেপি ডাকলেও আমি তো যাবেন। সব মিছিলেই গেছি, আমি তো কোনো মিছিলেই আমি বাদ দিইনি। আমাকে যখন যেখানে আমি দেখেছি, আমার পক্ষে যখনই ডিউটি করা বাদে বাকি যত সময় হয়েছে, হয়তো সেই এক্সট্রা সময় আমি অন্য কিছু করতে পারতাম, সেগুলো বাদ দিয়ে আমি বিভিন্ন আন্দোলনে গেছি। হ্যাঁ, আন্দোলনে আমি ওখানে প্রধান মুখও নই, কোনো ডিসিশন মেকারও নই। সোশ্যাল মিডিয়ায় দেখেছি, এখানে আজকে প্রতিবাদ সভা আছে, চলে গেছে। জুনিয়র ডাক্তারদের কজন সরকার মোটামুটি কিনে নিতে পারলো বলে আপনার না, ধারণা? এইটা দেখুন, এগুলো আমার মনে হয় এগুলো একদম ভুল ধারণা। এটা সম্ভব নয়, কারণ ওরা যথেষ্টই সাফার করেছে। কাউকে কাউকে ট্রান্সফার করা হয়েছে এর আগেও, সেটা নিয়ে একটা কোর্টে কেস চলছে।
তারাও যথেষ্ট সাফার করেছে এবং বেশ কিছু ডাক্তারকে যে এখন জুনিয়র ডাক্তারদের নোটিশ করা কিন্তু হয়েছে। নন্দনের পুরস্কারও তো পেয়েছে। না, সেটা আলাদা জিনিস। দেখুন, সেটা তো যার কথা বলছেন সেও যথেষ্ট লড়াই করেছে এবং তো আলাদা, সেটা তার একটা আলাদা জগৎ। সেটা যেহেতু আলাদা জগৎ, ডাক্তারি জগতের বাইরের একটা জগৎ, সেই জগৎ নিয়ে আমার অন্তত, আমি তো সেই জগতের লোক নেই, সেটা নিয়ে তো কমেন্ট করা আমার অন্তত বিরোধী সম্ভব না। দলনেতা শুভেন্দু অধিকারী কি মনে হলো? আপনি তো কোনোদিনও যান না, এই নবান্নে অভিযানে গিয়েছিলেন, আপনি বাবা মার পাশে ছিলেন, কোথাও মনে হলো যে বিজেপির অন্যান্য নেতৃত্ব নেই, শুধু একা শুভেন্দু অধিকারী করে দেখুন, যাচ্ছে? আমার যেটা পার্টিকুলারলি মনে হয়েছে যে এই অভিযানে কিন্তু এই বিরোধীদের ভিতরেও কিন্তু হয়তো ঠিকঠাক নেই, কারণ বিরোধীর ভেতরে বিরোধীরাই এ রাজ্যে ঠিকঠাক নেই। বিরোধীরাই তো ঠিক নেই, আবার একটা দলের ভেতরে, মানে প্রধান বিরোধী দলের ভিতরে আমার মনে হলো যে এই দিন কেন বাকি বিজেপির নেতৃত্বরা ছিল না, নতুন রাজ্য সভাপতি বা আগের যিনি রাজ্য সভাপতি ছিলেন তার আগের রাজ্য সভাপতি, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ বা আপনার সুকান্ত মজুমদার, এরা এই দিন গেলে কি অসুবিধা ছিল? আমি বলবো যে অভয়ের বিচার আপনারা সবাই চান রাজ্য সরকারকে সরানোর এইটা জন্য। দেখুন তাপসবাবু, অনেক বুড়ো, মানে খুব গভীর গবেষণার বিষয়। কেউ ফিশ ফ্রাই খেয়ে নিচ্ছে 14 তলায়, কেউ গিয়ে জগন্নাথ পার্কে ঘুরে আসছে, মানে এগুলো অনেক গভীর ব্যাপার আছে, বুঝলেন? তারপর অনেক কিছু অনেকের কাছে আছে, বুঝতে পারছেন তো? সুতরাং এগুলো পারবে না। কিন্তু একটা জিনিস, কোথাও কি আপনার মনে হয়েছে এত অন্ধকারের মধ্যেও আপনি আশার আলো কি দেখতে পাচ্ছেন? এত মানুষ, দেখুন আমি নিজে দেখেছি, জানেন তো, এই জুনিয়র ডাক্তারদের জন্য আমি আগেও বলেছি, ঠাকুরপুকুর থেকে এক ভদ্রমহিলা এসছেন, 60 বয়স, 70 হবে। কোনো মহিলাকে তো আর জিজ্ঞেস করা যায় না যে মাসিমা আপনার বয়স কত। তা ভদ্রমহিলা, তিনি জুনিয়র ডাক্তারদের জন্য রুটি নিয়ে এসছেন, লুচিও নিয়ে এসছেন, কারণ বেশিক্ষণ পড়ে থাকলে রুটিটা খাওয়া যাবে না, তাই লুচি নিয়ে এসছেন। আবার ডাক্তারবাবুদের খাওয়াবেন, ডাক্তারবাবুরা যদি তেল দেওয়া জিনিস না খায়, তাই দুটোই নিয়ে এসছেন এবং প্রচুর পরিমাণে। মানে আমি মানুষের তো এরকম ভালোবাসা দেখেছি। মধ্যরাত্রে সল্টলেকের সেক্টর 5-এ স্বাস্থ্য ভবনের সামনে তিনি দাঁড়িয়ে আছেন, একা, তিনি এবং তার সঙ্গে একটি ছেলে এসেছিলেন। তা এইরকম ভালোবাসা, সর্বস্ব দিয়ে মানুষ ভালোবেসেছে। কোথাও কি আশার আলো আছে? এবং অন্যদিকে এটাও ঠিক কথা যে ডক্টর সন্দীপ ঘোষ, তিনি এর সঙ্গে কতটা জড়িত। এই গণধর্ষণ যদি হয়ে থাকে, তাহলে ডক্টর সন্দীপ ঘোষ করেছেন নাকি? এখনই আপনি যে কথা বললেন, মেডিকেল মানে চিকিৎসকের দৃষ্টিভঙ্গিতে উড়িয়েও দিতে পাচ্ছেন না। ময়নাতদন্ত রিপোর্ট থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে অনেক প্রশ্ন রয়েছে, সিসিটিভির প্রশ্ন রয়েছে। সুতরাং কোথাও কি আশার আলো আছে? দেখুন, আশার আলো তো অবভিয়াসলি আছে, কারণ এখন দেখুন সায়েন্টিফিক এভিডেন্স এতটাই আছে, এগুলো যদি বলা হয়, ঠিকঠাকভাবে অ্যানালিসিস করা হয়, তাহলে দেখবেন এটা 20 বছর বাদেও তদন্ত করলে এটা কিন্তু সম্ভব। দেখুন, আরজি করের মতো জায়গায় একটা মেডিকেল কলেজ একটা জায়গায় ক্রাইম করে বেরিয়ে চলে আসলো, আজ পর্যন্ত কি কলকাতা পুলিশ যেগুলো বলেছে, সঞ্জয় রায়কে কোথা থেকে তুললো, সঞ্জয় রায়ের বাইকটা কার ছিল, কমিশনার অফ পুলিশের বাইক বলে রেজিস্টার করা ছিল, সে কোথা থেকে এলো, কোন রুটে এলো। এবং এই যে অভয়ের, আমি একটা জিনিস বলতে পারি যে ওর যে একজন প্রফেসর, সে বলেছে সে নাকি কয়েক ঘন্টার জন্য ছিল না হসপিটালে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে যদি না থাকে তাহলে সে কোথায় গেছিল? তার পিছনে কেউ কি আজকাল আরজি করে বাইরে শুরু করলে সিসিটিভি সব জায়গায় আছে, সেগুলো কি দেখা হয়েছে? বা সেদিন যখন আরজি করে সে সারাদিন ডিউটি করছিল, ডিউটি বলতে তাদের, আমি যেটুকু জানি ডিউটি আওয়ার্সে কী হয়, সকালবেলা আউটডোর থাকে, তারপরে হচ্ছে ইমার্জেন্সি, অনকল ডিউটি অ্যান্ড ওয়ার্ড। তো এই কয়েকটা জায়গার ভিতর সে ঘোরাফেরা করবে বা মাঝখানে ক্যান্টিনে খেতে যেতে পারবে। তো এই তার মুভমেন্ট কি চেক করা হয়েছে? তাকে কেউ ফলো করছিল বা তার উপরে কোনো নজর রেখেছিল? এইগুলো তো সিবিআই আজ পর্যন্ত সামনে আনেনি। এটা কি খুব কঠিন কাজ? আরজি করে এতগুলো সিসিটিভি আছে, দেখবেন সুপ্রিম কোর্টে লড়াই চলছিল। কি লড়াই? এরা বলছে আমরা সিসিটিভি ফুটেজ হ্যান্ড ওভার করেছি, ওরা বলছে আমরা সিসিটিভি ফুটেজ পাইনি। এখনও সিবিআই বলে যাচ্ছে আমরা ফুটেজ পরীক্ষা করছি। মানে 1 বছর ধরে আমি জানি না যে তারা ওই একদিনের বা কয়েকটা দিনের, শুধুমাত্র তো ওই দিনের নয়, তার আগেও সন্দীপ ঘোষের অ্যাক্টিভিটিস তার ওখানে, কারণ আমি তো এর আগেও বলেছি। আপনার তাহলে মনে হয় রেপ করেছে সন্দীপ ঘোষই? না, এই কথাটা দেখুন 100% আমি তো বলতে পারি না, কিন্তু আপনাকে যদি তদন্ত করতে হয় তাহলে অবভিয়াসলি সন্দীপ ঘোষের মতো একজন এরকম ক্রিমিনাল, তার সাথে তো ম্যাচ করানো উচিত, সেটা করেনি। মানে মনস্তাত্ত্বিক থেকে বলছেন এই ক্রিমিনাল এই শিকার ছাড়বে না এই অবস্থানে? এইরকম একজন ক্রিমিনাল, সন্দীপ ঘোষ পারে না এমন কাজ তো নেই। সন্দীপ ঘোষের এগেনস্টে এত যে হচ্ছে, মানে মেল ফিমেল অন্য কোনো ট্রান্সজেন্ডার কাউকে যে ছাড়ে না, সে অন্য কোনো কেস ছাড়বে এর কি গ্যারান্টি আছে? এবং তার নামে তো যথেষ্ট রকম
পরবর্তীকালে অভিযোগ এসছে, সেই অভিযোগগুলো আদেও কি খতিয়ে দেখা হয়েছে ঠিক করে? তার এগেনস্ট শুধু করাপশনের মামলা চলছে। মানে বিকৃতকামী সন্দীপ ঘোষ এই ধর্ষণে জড়িত নয় এমনটা আপনি নিশ্চিত হতে পারছেন না? না, এটা হ্যাঁ, যেটা আপনি বলেছেন ঠিকই বলেছেন। এবার দেখুন, একটা জিনিস বুঝতে হবে যে এর আগেও আমি একাধিক প্রিন্সিপাল স্যারকে দেখেছি, প্রিন্সিপাল এমএসবিবি, সবাই বলা হয় যে একটু সরকার, সেটা বাম আমল, তারপরে তৃণমূল আমল, না, এরা সবাই সবসময় যেই সরকারে থাকবে একটু সরকার ঘনিষ্ঠ একটু হয়, হ্যাঁ। সেটা বাধ্য হয় যে কোনো অ্যাডমিনিস্ট্রেটর। কিন্তু তার মানে এটা নয় যে আজ পর্যন্ত এইরকম একজন বিকৃত ক্রিমিনালকে প্রিন্সিপাল করতে পারে একটা রাজ্য সরকার, এর থেকে খারাপ কিছু হতে পারে না। তার বিকৃত পরিচয় তো এখন নয়, এর আগেও অনেক কিছু করেছে। আচ্ছা, এটাও তো ঠিক কথা যে একবার যখন অর্ডার এলো বদলি, তখন তিনি তো ঢুকতেই দিলেন না আরেকজনকে, প্রিন্সিপালকে। তালা বন্ধ করে চলে গেছিল, তালা বন্ধ। বিশাল মস্তান কিন্তু, এটা তো মানে গুন্ডা, বিরাট মস্তান। এবং তার ঘরের ভেতরে আপনি যদি বাইরে সিকিউরিটি নিয়ে ঘুরতো, কাকে বলুন তো? যে অ্যারেস্ট হয়েছে আফসার আলী, তার আইডেন্টিটি কি? সে নতুন প্রিন্সিপাল, যখন মানস কুমার বন্দ্যোপাধ্যায় এখন যিনি আছেন, তখন তিনি এসেছিলেন। দেখবেন আপনারাই মিডিয়ায় আপনারা দেখিয়েছেন পরবর্তীকালে কিভাবে হুমকি দিচ্ছিল, আমাকে এখানে দিদি পাঠিয়েছে, দিদির সাথে কথা বলে নিন। তাকে বডিগার্ড হিসাবে রাখতো। ভারতবর্ষের ইতিহাসে বা অন্য কোনো জায়গায় আমি অন্তত দেখিনি যে কোনো প্রিন্সিপাল তার সিকিউরিটি। সে কোথায় আছে এখন? সিবিআই হেফাজতে আছে? আফসার আলী তো এই করাপশন কেজেই ও তো জেলে আছে। হ্যাঁ, জেলে আছে। জেলে আছে সন্দীপ ঘোষের কারনামার জন্য। একজন এই রকম ক্রিমিনাল, অনেকে বলেন ইচ্ছে করেই নাকি তাকে জেলে ঢোকানো হয়েছে সন্দীপ ঘোষের বিভিন্ন চাহিদা পূরণ করার জন্য। দেখুন, এটা তো সন্দীপ ঘোষের তো জীবনে, এটা শুনলাম তো। দেখুন সন্দীপ ঘোষের তো চাহিদার অভাব নেই। মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার যত অভিযোগ উঠেছে এখন জেলের ভিতরে, ওই যে বললাম হিউম্যান রাইটসের একজন লয়ার সঞ্জয় রায় সম্পর্কে যে কথাগুলো বলছে, এসি, টিভি, ফ্রিজ, এগুলো যদি সত্যি হয় তো সন্দীপ ঘোষের ক্ষেত্রে না হওয়ার কি আছে? কারণ তারা তো মানে কি বলবো, সবসময় তাদের পিছনে একটা সাপোর্ট আছেই। সাপোর্ট না থাকলে, দেখুন এই ঘটনার পরেও আমাদের মুখ্যমন্ত্রী কি করলেন, তাকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে বদলি করে দিলেন। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. তিনি তখনও পর্যন্ত মেনে নিলেন না যে সে করাপশনের কেসে। আজ যদি আক্তার আলী সাহেব যদি সেই সাহস আছে, জানেন ডক্টর প্রামাণিক, কোনো জুনিয়র ডাক্তার বলতে পারবে এগুলো? আপনার কিন্তু সাহস আছে। না, এটা আপনি জুনিয়র ডাক্তার দেখছিলেন তো কিরকম বিগলিত হয়ে বসেছিল। না, এটা তো সত্যি কথা। দেখুন, আপনার সাহস আছে। এই সাহসটা শিরদাঁড়া জুনিয়র ডাক্তার সবার নেই কেন? কয়েকজনের আছে। আমি ওই ভদ্রমহিলা বীরাঙ্গনার কথা বলবো, সবারই আপনার মানে এক্সরে রিপোর্ট আছে সবার? না, সেটা দেখুন, এটা তো সবারই শিরদাঁড়া আছে বলেই লড়াইটা করেছিল। আমি এটুকু বলতে পারি যে এই রকম অ্যাটিটিউড কেউ বলতে পারছে না তো। না, আমার দেখুন মানে দেখুন, আমি কিন্তু বলছি অনশন অবধি আমি কিন্তু স্যালুট করছি জুনিয়র ডাক্তারদের। অনশন কিন্তু ঠিক হয়েছে। মানে এরা কিন্তু অনশন মানে সত্যিকারের অনশন, মানে এমন অনশন নয় যে অনশন মানে একদম সত্যিকারের অনশন। আমি মেডিকেল রিপোর্ট আমি ওখানে দাঁড়িয়ে দেখেছি, একদম সত্যিকারের আমি একদম নিজে মানে যে অনশন করার পর সত্যি যারা শরীরে যা যা হওয়ার তাই হয়েছে। একদম ডক্টর অনিকেত মাহাতো যখন অ্যাডমিট হয়, রাজনীতিতে জানেন তো অনেক ধরনের অনশন হয়। হ্যাঁ, সে অনশন নিয়ে তো অনেক বিতর্ক আছে। অনশন আমাদের যারা জুনিয়র ডাক্তাররা অনশন করেছিল তাদের কিন্তু ঠিক ছিল। কিন্তু তারপর থেকে কি হলো, মানে এই অনশনের পর থেকে শিরদাঁড়াগুলো বেঁকে গেল। না, এইটা না, এখনো শিরদাঁড়া সোজা আছে বলেই তো পারবে আপনার মতো এরকম বলতে? না, আমি দেখুন, আমি যে ডক্টর সন্দীপ ঘোষ তোমার পেছনে রাজ্য সরকার ছিল, কোন জুনিয়র ডাক্তার বলেছে? না, কে বলেছে? সন্দীপ ঘোষকে তো সাপোর্ট না, ওরাও বলেছে সন্দীপ ঘোষকে রাজ্য সরকার তখনও সাপোর্ট করেছে, এখনো করেছে, এবং আমি মনে করি এটা ভবিষ্যতে হয়তো করবে। সঞ্জয় রায়কেও। আপনি এখনো জুনিয়র ডাক্তারদের ব্যাপারে আশাবাদী? না, অবশ্যই, কেন আশাবাদী হবো না? তারা জুনিয়র বলতে আমিও তো তাদের বয়সী, শুধুমাত্র তাদের সেম পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং নই বলে আমি তাদের কমিটি বা তাদের ইয়ের বাইরে। আমি যেহেতু একজন গভর্নমেন্টের এমপ্লয়ি, সেই জন্য আমি তাদের দলে পড়ি না, বাট আমি আশাবাদী তারা লড়াই করছে। সেই আমি শুধু একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, আপনার তো বিশেষ করে এখানে দুটি বোনের অবস্থা খুব খারাপ। কোভিডে আক্রান্ত হওয়ার পর আপনার উপর তো স্টেরয়েড প্রয়োগ করা হয়েছিল এবং আপনার তো শরীরের অবস্থা খুব খারাপ। এই যে এত হাঁটাহাঁটি করছেন, এত ঘুরছেন, এতে আপনি কি করে পারছেন? মানে
দেখুন আমি সত্যি কথা বলছি, আপনি অন্যভাবে নেবেন না, মানে আপনি তো এখন বিশেষভাবে সক্ষম, মানে আপনার যা অবস্থা, এর মধ্যে এই প্রতিবন্ধকতাকে কি করে অতিক্রম করছেন? সেটা দেখুন মানে আমার জাস্ট যেটা 4টে মেজর সার্জারি হওয়ার পরেই আমার বলাই ছিল 2 বছর অন্তত আমার কোনো মিটিং মিছিলে না যেতে। তো কিন্তু এই যে যে ঘটনা হয়ে গেছে, এই ঘটনা সত্যি কথা বলতে যদি কিছু না করি, লড়াই না করি, তাহলে নিজের বিবেকের কাছে ছোট হয়ে যাব। একটা ব্যাপার হচ্ছে যতদিন বেঁচে থাকবো লড়াই করব, হয়তো আমার 5th সার্জারি খুব তাড়াতাড়ি এবার করতে হবে। তো মাঝখানেও আমাকে যেতে হয়েছিল মুম্বাই আবার এর তো যে যিনি টাকা আমার জোগাড় operation করবেন কি করে? আপনি তো বাইরেও ওই প্র্যাকটিস করেন না। মানে প্রাইভেট মেডিক্লেম একটা আছে, সেটাই, কারণ সরকারি মেডিক্লেমে খুব বেশি কিছু মুম্বাইয়ে গিয়ে ওটি করাটা ডিফিকাল্ট। তো বলেছে একটু রেস্ট নিতে, যে এখন খুব একটা আমি মিটিং মিছিলে যাচ্ছি না, কারণ ধাক্কাধাক্কি লাগলে অসুবিধা হতে পারে। কারণ আগের দিন নবান্ন অভিযানে আমি ছিলাম, কিন্তু দৌড়াদৌড়ি তো করতেই হয়েছে, যেহেতু এবং সেটা অভয়ের বাবা মার জন্য গিয়েছেন। তারপরে ইনজিওর্ড একটু হয়েছে, মানে আমার সেলফ ইনজিওর্ড, মানে কেউ আমাকে মারেনি, কারণ আমাকে একটু এর আগেও আমি যখন যে মিছিল জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তার অর্গানাইজ করতো, যেখানে যেতাম আমি ট্রাই করতাম ভিড়টার সাইডে থাকার, মানে ভিড়ের ভেতরে যাতে ধাক্কা থাকে না, কারণ ধাক্কা হলে আমার প্রবলেম হতে পারে। তো সেটা আমি মেনটেন করেই চলি, কিন্তু তবুও বেশি হাঁটা পড়লে সমস্যা সেটা হয়, সেটা তার জন্য পেন কিলার বা অন্যান্য মেডিকেশান সবসময় আমার চলতে হয় আর কি, কিছু করার নেই। এখন পেন কিলার খেতে কি করা যাবে। অবশ্যই। একদম শেষে একটা প্রশ্ন করব, যে এই যে গোটা ঘটনায় সঞ্জয় রায়, শুধু তাকে দোষী করা হচ্ছে, বাদ বাকিদের কোথাও আড়াল করা হচ্ছে, এখনো পর্যন্ত আপনার কাছে চিকিৎসক হিসেবে, এবং আপনি তো একজন আন্দোলনকারী, প্রথম সারির আন্দোলনকারী, এমন কিছু তুরুপের তাস আছে যেটা আমরা হয়তো প্রকাশ্যে ক্যামেরায় আলোচনা করব না, কিন্তু যে প্রশ্নগুলো খুব বড় প্রশ্ন হয়ে দেখা দিতে পারে? দেখুন, প্রশ্ন তো যে প্রশ্নগুলোর উত্তর আজ পাওয়া গেল না, আমি আশাবাদী উত্তর একদিন পাওয়া যাবেই, সেটা সময়ের অপেক্ষা। ইতিহাসে একটা জিনিস মানি, উত্থান এবং পতন ইতিহাসের নিয়ম। কোনো শাসক দল সারা জীবন থাকে না। একটা সময় সিপিএমও ভেবেছিল, আজ হয়তো তৃণমূল ভাবছে, কেন্দ্রের বিজেপি ভাবছে, শাসকের কিন্তু এদের কথা ছেড়েই দিলাম, ক্রেমলিন থেকে শুরু করে লেনিনগ্রাদ থেকে শুরু করে কেজিবির পুরনো রিপোর্ট সবই তো একটা সময় চলে এলো। আমি একদম একদম 3টে প্রশ্ন করব, খুব দ্রুত, ইচ্ছে হলে উত্তর দেবেন, না হলে উত্তর দেবেন না। যারা এই তত্ত্বের বিরোধী, তারা বিভিন্ন কারণে প্রশ্ন তোলে, গণধর্ষণ হয়েছে, প্রমাণ কি? প্রমাণ আছে? দেখুন, সায়েন্টিফিক এভিডেন্স আমি অ্যাজ এ ডক্টর হিসেবে বলতে পারি, আমি তো আর তদন্তকারী সংস্থার মানুষ নই, কিন্তু তবুও একটা জিনিস তো বলতে পারি, যে যে সায়েন্টিফিক এভিডেন্সগুলো আছে, সেই এভিডেন্সগুলো চাইলেই হাজারো প্রশ্ন, যে প্রশ্নগুলোর উত্তর সিবিআই দিতে, মানে শুধুমাত্র অভয়ের মা বাবাকে নয়, আমিও অনেকবার অনেকভাবে জিজ্ঞাসা করেছি, তারা একটাই জিনিস, সাইলেন্ট থাকে, উত্তর দেয় না। এবং আপনি জানবেন যে কিছুদিন আগে যখন এই লাস্ট উইক যে সিবিআই ডাইরেক্টরের সাথে মিট করেছে আইপিএস প্রবীণ সুদ, যিনি ডাইরেক্টর, তিনি বলেছেন এই মামলাটা আমরা ছেড়ে দিতে চাই। তার কারণটা হচ্ছে তাদের কাছে তারা এগোতেও পারছে না, পিছোতেও পারছে না, গিলতেও পাচ্ছে না। হ্যাঁ, এখন ওদের এইটা ওই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কারণ এই যে তারা কি করে, যখন একটু চাপে পড়ে, দুদিন একে ওকে ডাকলো, একটা নাটক করে। কিন্তু সত্যি কথা বলতে তারাও জানে যে প্রশ্নগুলো করছে, সেই প্রশ্নগুলো মানে উত্তর তাদের কাছে থাকলেও তারা কোনো না কোনো কারণবশত আমাদেরকে দিচ্ছে না বা বাইরে আনছে না। এবার সেটা কবে বাইরে আনবে, সেটা আমরা তার অপেক্ষায় থাকবে। ময়না তদন্তে কি আদৌ কোনো বীর্য পাওয়া গেছে? দেখুন, ময়নাতদন্তের রিপোর্টে আমি যেটা দেখতে পেয়েছিলাম, সেখানে হচ্ছে ইউটেরো ভ্যাজাইনাল ক্যানাল 150 গ্রাম ওয়েট, যেটাকে নিয়ে এই বিভিন্ন রকম 150 গ্রাম বীর্য বলে বিভিন্ন ভাইরাল হয়েছিল। ওখানে একটা জিনিস লেখা আছে, দেখবেন, থিক ভিসকাস লিকুইড। আমার প্রশ্ন সিবিআইয়ের কাছেও এটা ছিল যে এটা কি, এটার কেমিক্যাল অ্যানালিসিস রিপোর্ট কোথায়, এটাতে কি আছে? আপনি ওরা যে রিপোর্ট সাবমিশন করেছে সেখানে লিখেছে নো সিমেন্ট ফাউন্ড। আমার প্রশ্ন এটা কি? এই প্রশ্নের উত্তর কিন্তু আমি অন্তত, দেখুন, যেটুকু সব জানি আমি এটা বলবো না, কিন্তু আমি যেটুকু দেখেছি এই কেসটা ঘেটে, এর উত্তর কিন্তু পাওয়া যায়নি, সিবিআই দিতে পারেনি। সিবিআই যেটা ভয়ানক প্রশ্ন, সিবিআই আমাকে যেটা বলেছিল যে ওর ব্যাগে বিভিন্ন ওষুধ টষুধ ছিল, মানে ওই ইউটিআই রিলেটেড। আমি বললাম, দেখুন,
আমি ডাক্তার, অন্তত পড়াশোনা করে এসেছি, কি হয় সেটা আমার অন্তত জানা আছে। পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, ইউটিআই বা যে কোনো কারণবশতই হোক, আপনার রিপোর্টে তো বলতে হবে যে এটা অন্য কিছু ফ্লুইড। আপনারা ট্রাই করেছেন না, বডি তো পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা ছিল সিবিআইয়ের উত্তর। ধরে নিলাম ময়না তদন্তে অজস্র অজস্র গরমিল আছে, কিন্তু একটা ক্লাসিক্যাল ডিটেকটিভ স্টোরিতে একটা কথা বলা হয়, অপরাধী কোনো না কোনো অপরাধের সূত্র ফেলেই যায়। ময়না তদন্তে এখনো সেরকম সূত্র রয়েছে? একদম, এটা নিয়ে আমি বলতে পারি যা রিপোর্ট আছে, ওই যে বললাম 20 সাল বাদেও যদি সিবিআই চাই তদন্ত করে বের করতে পারে। এবার ডিপেন্ড হচ্ছে তাদের ইন্টেনশন। আমি এই প্রশ্নটা বিস্তারিতভাবে দর্শক বলবো না, জিজ্ঞেস করবো না, তার কারণ অনেকেই সতর্ক হয়ে যাবে। ডক্টর প্রামাণিক, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, লড়াইটা চলুক। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ইবসেনের একটা বিখ্যাত নাটক ছিল, সেই নাটকের শেষ অংশে ছিল, যার অবলম্বনে গণশত্রুতে সত্যজিৎ রায় পাল্টে দিয়েছিলেন অত্যন্ত নান্দনিকভাবে, দ্য ম্যান হু স্ট্যান্ডস অ্যালোন হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান অন আর্থ। আপনি কোনো দলে নেই, আপনি কোনো সংগঠনে নেই, আপনি একা লড়াই করছেন। আমি জানি যে আপনার স্টেরয়েডের প্রভাবে আপনার পায়ের বিরাট সমস্যা রয়েছে, আপনাকে 2 বছর অন্তর অন্তর চিকিৎসা করাতে হচ্ছে। আর্থিকভাবে আপনি শুধুমাত্র সরকারি যে মাইনে পান সেই মাইনেটি দিয়ে চলে, বাইরে প্র্যাকটিস করেন না, এবং পূর্ণ সময়ের জন্য কোনো কিছু না দেখে আপনি শুধু লড়াইটা করছেন। আপনাকে আমি ধন্যবাদ জানাই, এবং আমি জানি ব্যক্তিগতভাবে আপনার মতো এরকম অনেক মানুষ আছে যাদের হয়তো আমরা দেখতে পাচ্ছি না, অগণিত মানুষ আছে, তারা হয়তো মোমবাতির যে মিছিল সে মিছিলের পেছনে রয়েছে, তাদের কাগজে ছবি ওঠে না, টেলিভিশনে ছবি থাকে না, তারাও হৃদয় থেকে ওই অভয়ার জন্য একটা অব্যক্ত যন্ত্রণায় তারাও ছটফট করছে। আশা করি একটা দিন তাপসবাবুদের কথা ঠিক হবে, সত্যি ঘটনা বেরিয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ।